আমার থেকে ভুলেও স্ত্রীর অধিকার দাবি করতে আসবেন না। আমি আপনাকে কোনো দিন ভালোবাসতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসা সম্ভব না। আর আপনি তো আমার সিনিয়র। আরে রাখো তোমার ভালোবাসা। তোমার থেকে কে ভালোবাসা চাইছে? তুমিও আমার থেকে কখনো স্বামীর অধিকার খাটাতে আসবে না। তোমার কি মনে হয় তোমাকে বিয়ে করেছি তার মানে তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব? কখনো না। আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো যেন মনে থাকে। আর শুনেন, আমার ফ্যামিলি আর আপনার ফ্যামিলি কিছু জানার আগে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। আর রহিম আর ওই চেয়ারম্যানকে আমি ছাড়ব না। আমাদের জোর করে বিয়ে দেওয়া শাস্তি আমি ওদের দিব। আমার গার্লফ্রেন্ড না থাকলে ওই চেয়ারম্যানের মেয়েকে ছ্যাঁকা দিতাম। আদিত্যর কথা শুনে আদিবার কেন জানি হাসি পেল। আদিবাকে হাসতে দেখে আদিত্য বলল, উফ, আসবে না তো। সত্যি আমি ওর মেয়ের 12টা বাজিয়ে দিতাম। যাই হোক, আপনি আপনার রাস্তায় যান, আর আমি আমার রাস্তায় যাই। কিন্তু সমস্যা একটা, আমি এই জঙ্গল থেকে বের হব কিভাবে? আমি তো এখানে কোনো রাস্তা চিনি না। আর রাতের বেলা কিভাবে যাব যদি ভূত এসেছে আমার ঘাড় মটকিয়ে দেয়? আরে ধুর, তোমরা ঝগড়া থামাবে? একসাথে চলো। আর আদিত্য, বেশি চিল্লাস না তো। আরে, তোর আপুকে নাকি ঘাড় মটকাতে যাবে ভূত? তার তো খেয়ে কাজ নাই। দুইজন আমার পিছন পিছন আছেন। প্লিজ রাগ তুলো না। আমার এমনিতেই অনেক ক্ষুধা লেগেছে, সারাদিন কিছুই খাই নাই, তার উপর এত কাহিনী হয়ে গেল। আমার বইয়েই গেছে আপনার রাগ তুলতে। আমার পিছন পিছন আছেন। আদিবা রাইসা আদিত্যর পেছন পেছন যেতে লাগলো। ওরা ওদের মতো চলতে থাকে। আমি আপনাদের সব বুঝিয়ে বলি। আদিত্য ওর বন্ধুদের সাথে ভ্রমণ করতে এসেছিল, আর আদিবাও ওর ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে। আদিবা সকাল একাই বের হয় ঘুরতে। আদিবা রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে আদিত্য আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন আদিবাকে এভাবে দেখে সাহায্য করে দুজন টুকটাক কথা বলে। হঠাৎ করে আদিত্যর বন্ধু এসেছে, গাড়ি থামিয়ে দিয়ে বলে, দোস্ত, একটা সুন্দর জায়গা আছে, তাড়াতাড়ি চল। আমি আর কাউকে বলি নাই, তুই আর আমি আগে গিয়ে ঘুরে আসবো, তারপর ওদের জানাবো। কিন্তু দোস্ত, এই মেয়েটা কে? আসসালামু আলাইকুম, আমি আদিবা। আর বলিস না, ওনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আমার বাইকে লিফট দিয়েছি। শোন, আগে ওনাকে ওনার জায়গায় পৌঁছে দিয়ে আসছি, তারপর ঘুরতে যাব। দোস্ত দেখ, আমার গার্লফ্রেন্ড ওইখানে অপেক্ষা করছে। যদি আরও দেরি হয়ে যায় তাহলে তো জানো কি করবে। আপু প্লিজ প্লিজ আমাদের সাথে চলেন। আপনার স্কুটি আর আদিত্যের বাইক আমি হোস্টেলে রেখে আসার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি প্লিজ আমাদের সাথে চলেন। এখন যদি আপনাকে ওই রাখতে যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে। আদিবা কিছুক্ষণ ভেবে বলল, আপনাদের তো ভালো করে চিনিও না। তখন পেছন থেকে আদিত্যর বান্ধবী রাইসা আসে। আদিবা রাইসাকে দেখে বলল, রাইসা, তুই এখানে কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো। আপু, তুমি এখানে কি করো? আর বলিস না, দেখ না, কুটিটার হুক করে টায়ারে পাঞ্চার হয়ে গেছে। তাহলে রাইসা বল না ওনাকে আমাদের সাথে যেতে, না হলে আমি বিপদে পড়ে যাব। আপু তুমি চলো, আমরা ঘুরতে চাই। আঙ্কেল আন্টিকে আমি কল করে জানিয়ে দিব। ওকে, আর আমিও তো ঘুরতে এসেছি। যাক, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। তারপর রোহিত দুইজন লোকে কল দিয়ে বাইক দুইটা নিয়ে যেতে বলল। তারপর চারজন মিলে রোহিতের গাড়িতে করে যেতে লাগলো। রহিম ড্রাইভিং করছে, পাশে আদিত্য আর পেছনের সিটে আদিবা আর রাইসা বসে গল্প করছে। প্রায় 2 ঘন্টা জার্নি করে একটা গ্রামে পৌঁছে গেল। সেইখান থেকে রহিমের গার্লফ্রেন্ডকে কল দিয়ে নিয়ে এসেছে। রহিম ওর পরিচিত একজনের বাড়িতে গাড়িটা রেখে দিয়ে 5 জন হেঁটে যেতে লাগলো। চাপা রাস্তা, গাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই। অনেকক্ষণ হাঁটার পর আদিত্য বলল, কি রে, আর কত দূর? 2 ঘন্টা ধরে জার্নি করিয়ে নিয়ে আসলি, এখনো সেই জায়গা যেতে কত দূর বলতো? এখন থেকে আর 10 মিনিট হাঁটতে হবে। আবার সবাই হাঁটতে লাগলো। 10 মিনিট হাঁটার পর সবাই অবাক। আসলে জায়গাটা অনেক সুন্দর, নদীর পাড়ে কাশফুলে ঘেরা জায়গাটা। আদিবা আর রাইসা তো ছবি তোলা শুরু করে দিয়েছে। আদিত্য, আমার কয়েকটা সুন্দর সুন্দর পিক তুলে দে তো, আর কিছু ভিডিও করে দে। হ, আমাকে তো তোরা এই জন্য
নিয়ে আসতোস। ভালোই ভালো তুলে দে, না হলে কিন্তু খবর আছে। ওকে ওকে দিচ্ছি। আদিত্য সুন্দর ভিডিও করে পিক তুলে দিল। আদিবার দিকে তাকিয়ে বুঝলো ওই পিক আর ভিডিও বানাতে চায়। আপনার ফোনটা দেন, আমি পিক তুলে দিচ্ছি। আদিবা মুগ্ধ করে একটা হাসি দিয়ে ফোনটা এগিয়ে দিল। রাইমাকে ফোন দিলে রাইমা ফোন কথা বলতে বলবে বনের ওই পাশে চলে গেল। আর আদিত্য ওকে ছবি তুলে দিল। হঠাৎ করে পেছন থেকে কয়েকজন লোক এসেছে, বলল, এই সবাই ধর, এই দুইটাও নোংরামি শুরু করেছে, তাড়াতাড়ি এই দুইটাকে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে চলো। আদিত্য কিছু বলার আগেই আদিত্যকে আর আদিবাকে ধরে নিয়ে যেতে লাগলো। এই, আমাদের ধরে কেন নিয়ে যাচ্ছেন? আমরা কি অপরাধ করেছি? আমাদের ছেড়ে দেন বলছি। এই ছাড়ুন, আমার লাগছে। আরে ভাই, ওনাকে আসতে ধরেন। মহিলা মানুষকে আপনি কিভাবে ধরেন? উনি একাই যাবে, আপনি ওনাকে ছাড়েন। চুপ, বিয়ের আগে নোংরামি করার সময় মনে থাকে না? আর আমরা ধরেছি তাতে সমস্যা হয়ে গেছে, তাই না? কিসের নোংরামি করছি? হ্যাঁ, একটা লোক আদিত্যকে ঠেস করে থাপ্পড় মারল। আদিত্য রেগে মারতে যাবে, তখন তার দুইটা আদিত্যকে চেপে ধরল। আদিত্য আর আদিবাকে একটা মাঠে নিয়ে গেল। আদিত্য আর আদিবা ওই দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আদিত্য আর আদিবার সাথে আরো 5টা ছেলে 5টা মেয়েকে ধরে নিয়ে এসেছে। আদিত্য আর আদিবাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দুইজন উঠে চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল, আমাদের এইভাবে ধরে নিয়ে আসার মানে কি? চুপ, একদম বড় গলায় কথা বলবি না। বিয়ের আগে একটা মেয়েকে নিয়ে এসেছে, এখানে নোংরামি করবি তোরা, আর তোদেরকে ধরে আনবো না? এই, ওইখানে আরও কাউ আছে। না চেয়ারম্যান সাহেব, এই দুইটাকে পেয়েছি, এখন এই দুইটাকে বিয়ে পড়িয়ে দেন আর প্রথম ভালো করে মারতে দেন, যাতে ভবিষ্যতে কোনো ছেলে মেয়ে এখানে নোংরামি করতে না আসে। কি বিয়ে মানে? কিসের বিয়ে? আর দেখেন, আপনারা আমাদের ভুল বুঝছেন। আমরা জাস্ট ঘুরতে এসেছি, আমাদের ছেড়ে দেন। আর রহিম, তুই ওইখানে কি করস? দোস্ত, লাভ নাই রে, আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছে, এখন তোদেরও বিয়ে দিয়ে দিব। কিছু বলে মেরে তক্তা করে দিচ্ছে। বললেই হলো নাকি? আমি এই বিয়ে করব না, আমাকে যেতে দেন। ওদের বিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, আর আমরা একে অপরকে ভালো করে চিনিও না। সব মিথ্যা কথা। ভালো করে না চিনলে তুই ওর সাথে ভিডিও শ্যুট করছিলি কেন? আসলে তুই সোজাভাবে মানবি না। ওয়েট, তোকে আগে কিছু দেয়। আদিত্যকে যেই মারতে যাবে সাথে সাথে রহিম বলল, আদিত্য, রাজি হয়ে যা, মান না খেতে চাইলে। ওই দিকে টাকা দেখ, ওই দুইটার কি অবস্থা করছে। প্লিজ দোস্ত, রাজি হয়ে যা। ওই রাজি হলে আমি কখনোই রাজি হব না। দেখেন চেয়ারম্যান সাহেব, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। আমার সাথে ওনার পরিচয় হয়েছে আজকে। প্লিজ আমাকে যেতে দেন। আমার আম্মু আব্বু অনেক চিন্তা করছে। ওই, তোরা বসে আসুস কেন? ওদেরকে আতুর কর। আদিত্যকে মারতে লাগলো। আদিত্য মারতে গেলে 3 জন শক্ত করে ধরে থাকে। সাথে কিছু মহিলারা আদিবাকে মারতে লাগলো। 2 জন উপায় না পেয়ে লাস্টে বিয়ে করতে রাজি হয়ে যায়। 2 জনের বিয়ে হয়ে গেলে রাইসা ওদের খুঁজতে খুঁজতে অত মানুষের ভিড় দেখে ভেতরে ঠেলে ঢুকে দেখে আদিত্য আর আদিবা বিয়ে হয়ে গেছে। সবাই মোনাজাত শেষ করলো। রাইসা হা করে তাকিয়ে আছে। রাইসা বলল, এইটা কি হলো? তোদের বিয়ে হয়ে গেল? আদিত্য আর আদিবা রহিমকে ধরতে যাবে। রহিম ওর গার্লফ্রেন্ড নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আদিত্য রেগে সামনে থাকা গাছে শো মেরে একটা খুশি মারল। রাইসা বলল, আদিত্য, এগুলো কিভাবে কি? রহিমকে আমি যদি পাই, সব ওর জন্য হইল। এই মেয়েকে আমার বিয়ে করতে হলো। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। ঠান্ডা হো, এখন কি করার? আদিবাপু এখন তোর স্ত্রী হয়ে গেছে। আদিত্য যা হওয়ার হয়ে গেছে, এখন চল, রাত হয়ে যাচ্ছে। আদিবা ওইখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। রাইসা আদিবাকে ধরে হাঁটতে লাগলো। 3 জন অনেক দূরে গিয়ে অনেক রাত হয়ে যায়। রাস্তা গাড়িও নাই। রাইসা বলল, আদিত্য, শর্টকাট ব্যবহার করতে হবে, না হলে সারা রাত এখানে থাকতে হবে। আমি এখান থেকে কিভাবে বের হব? আমি এখানে কিছুই চিনি না। আমি চিনি, চল, জঙ্গল দিয়ে যেতে হবে, তাহলে মেন রাস্তা পাওয়া যাবে। 3 জন হাঁটতে লাগলো। জঙ্গলের কাছে গিয়ে আদিবা আর আদিত্য কথাগুলো বলছিল। রাইসা আদিত্য আর আদিবার পেছন পেছন যেতে লাগলো। বেশি কিছু দূর যেতেই আদিবার পায়ে কিছু ফুটে ফেল। আদিবা সাথে সাথে চিৎকার দিতে আদিত্য ফোনে
ফ্ল্যাশ আদিবার দিকে ধরে বলল, কি হয়েছে, এত জোরে চিৎকার কেন করেন? আমার পায়ে কি যেন বিঁধে গিয়েছে, আমার খুব ব্যথা করছে। আদিবা কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আদিত্য রাইসার হাতে ফোনটা দিয়ে আদিবার সামনে বসে বলল, আমার হাঁটুর উপরে পা রাখো। থুর, যাও তো, এমনিতেই ব্যথায় লাগছে। আদিত্য আদিবার কথা শুনে রেগে রাইসাকে বলল। রাইসা, ওনাকে একটু ধরো তো। রাইসা ধরতেই আদিত্য আদিবার পাটা হাঁটুর ওপরে নিয়ে শুটা খুলে দিয়ে দেখে ওর পায়ে ফোসকা পড়ে গেছে। এত হাঁটাহাঁটি করার জন্য আদিত্য বলল, আপনি কি মাথায় সমস্যা? ফোসকা পড়েছে? পায়ের ভিতরে কোনো কিছু বিন্ধে যায় নাই? আদিবা কান্না করতে করতে বলল, আমি আর যাব না, আমি হাঁটতে পারছি না, এমনিতেই ঘোড়া লেগে মাথা ব্যথা করছে, তার উপরে পায়ে ফোসকা পড়ে গেছে, আমি আর হাঁটতে পারবো না। দেখেন, এত কষ্ট যখন করছেন, আস্তে আস্তে হেঁটে চলেন। এখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। আদিত্য, আমারও না অনেক ক্ষুধা লাগছে, আমিও আর হাঁটতে পারছি না। আজ রাতটা এখানে কাটিয়ে দিলে কেমন হয় রে? এই জঙ্গলের ভিতরে থাকবো? তোর কি মাথা খারাপ নাকি? মশা, তার উপরে সাপ এসেছে, একটা দিলে না বুঝবি মজা কেমন লাগে। তার থেকে কষ্ট করে হাঁটেক। এখানে খাবার কিভাবে নিয়ে আসবো বল? না না, তাহলে আমি এখানে থাকবো না, আমার সাপ দেখে অনেক ভয় লাগে, আমি এত অকালে মরে যেতে চাই না। তাহলে চলেন আমার সাথে। আদিবা খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে লাগলো। রাইসা এসেছে আদিত্যর হাত ধরলো। আদিবার কেন জানি বিষয়টা ভালো লাগলো না, তারপর কিছু বলল না। আদিত্য বলল, কিরে ভাই, তুই আবার হাত ধরছিস কেন? আদিত্য, আমার কিছুটা ভয় লাগছে রে, মনে হচ্ছে পিছনে কেউ আছে। কি পিছনে কিছু আছে মানে? ও আম্মু গো, আম্মু গো, আব্বু গো, বাঁচাও, আমাকে ভূতে ঘাড় মুটকিয়ে দিল রে। আদিবা কথাটা বলে রাইসাকে জড়িয়ে ধরল। রাইসা আদিবাকে বলল, আপু কি করছো? আমার জামাইকে ধরা বাদ দিয়ে আমায় কেন ধরছো? আরে আমাকে ছাড়ো, আদিত্যকে ধরো। চুপ কর, তোর কিসের জামাই? ওকে আমি স্বামী হিসেবে মানি না। বয়েই গেছে আপনাকে স্ত্রী হিসাবে মানতে। এই তাড়াতাড়ি হাঁটেন আর এমন চিৎকার দেন, মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি ভূত এসেছে, আপনাকে খেয়ে ফেলবে। আদিবা জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও, আর কোনোদিন একা একা ঘুরতে বের হব না। উফ, কান্না বন্ধ করে হাঁটবেন। এই মেয়েদের এক সমস্যা, ভিতর ডিম কোথাকার। আপনি সামনে যান তো, আমি লাইট ধরে আসছি, যান। আদিবা সামনে গিয়ে হাঁটতে লাগলো। আদিবা ঠিক মতো হাঁটতে পারছিল না। রাইসা আদিবাকে বলল, আদিত্য, ওই গাছের নিচে বসে একটু আরাম করি নে, দেখ আপু ঠিক মতো হাঁটতেই পারছে না। দেখ, এখানে ভালো করে জানিও না, এই জঙ্গলের ভিতর থাকা ঠিক হবে। কোথায় সাপ আছে কে জানে। ওইখানটা পরিষ্কার করে নে। রাইসা গাছটার কাছে গিয়ে লাঠি দিয়ে বেড়াবেড়ি করতে শুরু করলো। রাইসা কয়েকটা পাতা দিয়ে জায়গাটা ভালো করে বিছানা করে নিল। তার ওপরে বসে বলল, আদি বাপু, এখানে আসো, এখানে বসে পড়ো। না, এখানে থাকবো না, ভূত আসতে পারে। আপু, তুমি এমন বাচ্চাদের মতো করছো কেন? ভূত বলে কোনো কিছুই নেই, তুমি এখানে আসো তো। আদিবা উপায় না পেয়ে রাইসার কাছে গেল। আদিত্য উপায় না পেয়ে গাছের গুড়ির ওপরে বসল। আদিবা পায়ে থেকে জুতা খুলে ফেলে আদিত্য রাইসা অবাক হয়ে গেল। আপনার পা দিয়ে তো রক্ত পড়ছে, তার ভিতরে আপনি হাঁটছিলেন কেন? রক্ত না পড়ে আগে জান বাঁচলে চলবে। আদিত্য আদিবার কাছে যেতে নিলে আদিবা আদিত্যকে ছোট ডাল দিয়ে ঢিল দিয়ে বলল, এই বদমাইশ, খবরদার আমাদের কাছে আসবি না, তোর লক্ষণ মোটেও ভালো মনে হচ্ছে না। আদিত্য কোনো কথা না বলে আদিবার দিকে এগিয়ে যেতে লাগলো। আদিবা ভয়ে চোখ বন্ধ করে কান্না শুরু করে দিল। আদিত্য আদিবার পা ধরতে আদিবা আদিত্যের হাতে কামড় দিয়ে ধরল। আদিত্য হাত শক্ত করে নিয়ে পকেট থেকে রুমাল বের করে আদিবার পা মুছে দিয়ে বেঁধে দিল। আদিবার চোখ খুলে আদিত্যর হাত ছেড়ে দিয়ে বলল, সরি, আমি বুঝতে পারি নাই, আমি ভাবছি তুমি আমার সাথে জোর করে বাসর করবে। আদিবার কামড় এত জোরে হয়ে যায় যে আদিত্যর চোখ দিয়ে পানি চলে এসেছে। আদিত্য আদিবাকে কিছু না বলে আবার গাছের কাছে গিয়ে বসে। এই আদিত্য, তোর হাতে তো কামড়ের দাগ বসে গেছে, দেখি এইদিকে আয়, হাতটা দে তো। দেখ, রাইসা চুপচাপ বসে থাকতো আর ওই তোর ফোনে লাইট জ্বালাতো। আমারটা চার্জ শেষের দিকে প্রায়। রাইসা ওর ফোনের টর্চটা জ্বালিয়ে দিল।
আদিবা ওর আম্মুকে অনেকক্ষণ ধরে কল দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে। অনেক কষ্টে একটু নেট ধরলে আদিবা ওর আম্মুকে বলে দেয় ওই ওর ফ্রেন্ডদের বাসায় আছে, যেতে পারবে না আজ। বলা শেষ হলে আবার নেটওয়ার্ক চলে যায়। আদিবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, যাক, আম্মুকে তাও বলতে পারলাম, না হলে কি যে হয়ে যাইতো না। আন্টিকে তো আমি বলেছি তুমি আমার সাথে আসো। ও আচ্ছা। আচ্ছা থাকো, আমার অনেক ঘুম পাইছে, আমি শুয়ে পড়লাম। ওই কি শুয়ে পড়বি? কানে পোকা ঢুকে গেলে তখন কি হবে? হ্যাঁ, গাছের হাতে আদা শোয়া হয়ে বসে থেকে ঘুমা। আদিত্য দোস্ত আমার, আয় না তুই এখানে বসে, আমরা দুইজন তোর পায়ের ওপরে মাথা দিই। ওকে, ওয়েট। না না, ঘুমানো সম্ভব না। এই ছেলেটাকে আমার একদম সুবিধার লাগে না। রাইসা, তুমি ছেলেদের এত অন্ধমতো বিশ্বাস করো কিভাবে? ওই যদি আমাদের এখন সুবিধা নেয় তখন আমাদের কি হবে বুঝতে পারছো? আপু তুমি আদিত্যকে এত ফুল বোঝো কেন? আর আদিত্য তো তোমার স্বামী, সেখানে তোমাকে টাচ করলেই বা কি? একদম চুপ থাকো। আমি ওকে স্বামী হিসেবে মানি না। পিচ্ছি একটা বাচ্চা, ওকে নাকি আমি স্বামী হিসেবে মেনে নেব? কখনো না। খেয়ে কাজ নাই, আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে হবে। আর এই কাকে পিচ্ছি বলেন? আপনার মাথায় কি আসলেই সমস্যা নাকি? আপনার চোখের সমস্যা? আমাকে দেখে আপনার কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আদিবা কিছু একটা বলতে যাবে তখন রাইসা থামিয়ে দিয়ে বলল, উফ তোমরা থামবে, এমনিতেই খোদার জ্বালায় বাঁচে না, ওনারা ঝগড়া করতে ব্যস্ত হয়ে গেছে। দেখো আপু, আমি আদিত্যকে 3 বছর ধরে চিনি, ও খারাপ ছেলে না, ও অনেক ভালো একটা ছেলে, তাই নিশ্চিত থাকো আমাদের কারো ক্ষতি করবে না। আদিত্য ভাই আমার, প্লিজ তুই একটু চুপ করে বসে থাক। আমি কি করছি? হ্যাঁ, তোর আপু তো ঝগড়া করতে বাধ্য করে। কি আমি ঝগড়া করতে বাধ্য করি? উফ ভালো লাগছে না, একটু শান্তিতে ঘুমাতে দে প্লিজ। আদিত্য আর আদিবা আর কিছু বলল না। আদিত্য গাছের সাথে শরীর ঠেলিয়ে বসে পড়ল। রাইসা আদিত্যর পায়ের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়ল, আর আদিবা বসা থেকে মশা তাড়াতে লাগলো। অনেকক্ষণ কেটে গেলে আদিত্য বলল, এভাবে কতক্ষণ বসে থাকবেন? আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। আপনি শুয়ে পড়েন, এভাবে বসে থেকে লাভ নাই। আমি শুয়ে পড়লাম ভালো কথা, সারা রাত তুমি কি করবে? কি আর করব, আপনাদের পাহারা দিব। আপনি ভয় পেন না তো, আমার ঘরে তো মা আছে, আর আমি একটা নারী পেট থেকে হয়েছি, তাই নারীকে অসম্মান করা আমার আম্মু আমায় শেখায় নাই। ঘুমান, আমার উপরে একটু বিশ্বাস রাখতে পারেন। আমার ঘুম আসবেও না। আমার ক্ষুধা লাগলে আমি ঘুমাতে পারি না। কি করব বলেন? এই জঙ্গলে খাবার কোথায় পাবো? একটু কষ্ট করে রাতটা কাটিয়ে দেন, সকালে আমরা এখান থেকে বের হব। আপনি আমার পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েন। না থাক, সমস্যা নাই। আদিবা আর আদিত্য দুইজন চুপ করে বসে থেকে মশা মারতে লাগলো। আদিত্য শরীরের শার্টটা খুলে ফেললে আদিবা চোখ বন্ধ করে ফেললো। আদিত্য শার্টটা দিয়ে মশা সরিয়ে দিতে লাগলো। আরে চোখ বন্ধ করার কি আছে? আমার শরীর স্যান্ডেল গেঞ্জি আছে তো। ও তাও ভালো। বসে না থেকে শুয়ে পড়েন, আমি মশা সরিয়ে দিচ্ছি তো। আদিবার অনেকটা ঘুম ঘুম চোখ লেগে আসছিল। উপায় না পেয়ে নিজের অজান্তেই রাইসাকে সরিয়ে দিয়ে আদিত্যর হাঁটুর উপরে মাথা দিয়ে শুয়ে পড়ল। আদিত্য সারা রাত দুইজনকে পাহারা দিতে লাগলো। সকাল হলে রাইসা উঠে পড়ে। রাইসা আদিবার দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসতে লাগলো। আদিত্য ইশারা করে চুপ করে হতে বলল, কারণ আদিবা আদিত্যর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আদিত্য ঘুমন্ত আদিবাকে দেখতে বেশ লাগছে। রাইসা বলল, এভাবে বউকে দেখবি নাকি উঠবি? আমি আদিবা আপুকে ডাক দে, ওয়েট। রাইসা আদিবাকে ডাক দিতে গেলে আদিবা আরো আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ও আম্মু ঘুমাতে দাও না, সারা রাত ঘুমাতে পারি নাই, এত ডেকো না তো। রাইসা খিলখিল করে হেসে দিলে আদিবার চোখ খুলে দেখে ও আদিত্যর কোলে শুয়ে আছে। আদিবা লাফ দিয়ে উঠে পড়ে। সরি, আমি ঘুমের ভেতরে কখন তোমার কোলে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারি নাই। আরে সমস্যা নাই, এখন চলেন রওনা দেই। আমি আগে জায়গাটা ভালো করে দেখিনি। রাইসা চারিপাশ ভালো করে দেখে বলল, এই আমরা প্রায় চলে এসেছি, আর 12 মিনিট হাঁটলে আমরা মেন রাস্তা পেয়ে যাব। আদিত্য উঠে শার্ট পরে নিয়ে, যাক বাবা, তাও ভালো, চল তাহলে হাঁটা দেওয়া যাক। তারপর তিনজন হাঁটতে লাগলো। আদিবা শু পরে যেই হাঁটতে যাবে সাথে সাথে পড়ে যেতে নেয়। আদিত্য ওর শুটা এক হাতে নিয়ে আদিবাকে কোলে তুলে নেয়।
আদিবা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এই, আমাকে নামিয়ে দাও, আমি পড়ে যাব তো। আরে পড়বেন না, আপনার শুটা হাতে নিয়ে আমার গলাটা শক্ত করে জড়িয়ে ধরেন আর চুপচাপ থাকেন। আদিবা আদিত্যর গলা জড়িয়ে ধরল। আদিত্য হাঁটতে লাগলো। আদিবা আদিত্যর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। রাইসা সামনে একাই যেতে লাগলো। আদিত্য কিছুটা হাঁপিয়ে গেলে আদিবাকে দাঁড় করিয়ে দিয়ে বলল, একটু দাঁড়ান। আদিত্য কয়েক মিনিট হাঁটুর উপরে হাত রেখে নিচের দিকে তাকিয়ে থাকতেই সাথে সাথে আদিবা চিৎকার দিয়ে উঠল। আদিত্য তাকিয়ে দেখে আদিবার পায়ের উপর দিয়ে সাপ চলে যায়। আদিবার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আদিত্য সাথে সাথে আদিবাকে ধরে ফেলে। আদিত্য, আব্বুকে সাপে কামড় দিল নাকি? আরে না, ওর কাজ দিয়ে গেছে, ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এখন কিভাবে যে জ্ঞান ফিরিয়ে আনবো, পানিও তো কাছে নাই। ওকে কুলে তুলে নে, আর কয়েক মিনিট হাঁটতে হবে। আদিত্য উপায় না পেয়ে আদিবাকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। 4 মিনিট হাঁটার পর মেন রাস্তা পেয়ে গেল। আদিত্য আর রাইসা খুশিতে কান্না করে দেয়। যাক, শেষমেশ রাস্তা পেলাম। রাইসা, এখন গাড়ি দেখো পাওয়া যায় নাকি। রাস্তার উপরে আগে উঠি, তারপর দেখা লাগবে গাড়ি পাওয়া যায় নাকি। আদিত্য, তুই আমাকে ধরে উঠে তারপর তোর আপুকে ধরে। রাইসা উঠে পড়ে, তারপর আদিবাকে শক্ত করে ধরে রাখে। আদিত্য উঠে আদিবাকে ধরে আবার কোলে তুলে নেয়। সামনে আরও একটু হাঁটি, চলো। ওকে। আবার হাঁটা দিল। বেশ কিছু দূর যেতেই একটা দোকান দেখে। আদিত্য বলল, রাইসা, তুই আমার ওয়ালেট থেকে টাকা বের করে 3টা পানির বোতল আর কলা পাউরুটি যা পাস কিনে নিয়ে আয়। রাইসা ওর পকেট থেকে ওয়ালেট বের করে টাকাটা নিয়ে চলে গেল। দুইজন চলে গেল। আর এইদিকে আদিবার জ্ঞান ফিরে আদিবা লাফ দিয়ে আদিত্যর কোল থেকে নেমে বলল, আমি মরি নাই, আমি বেঁচে আছি। খুশিতে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য যেন শক খেয়ে গেল। আদিত্য হা করে তাকিয়ে আছে সামনের দিকে। রাইসা ওদের দুজনকে দেখে মিটি মিটি করে হাসতে লাগলো। হালকা করে কাশি দিতেই সাথে সাথে আদিবা আদিত্যকে ছেড়ে দিয়ে বলল, সরি, আমি ভেবেছিলাম আমি মরে গেছি। আদিত্য দুষ্টুমি করে ভূত ভূত বলে চিল্লাতে লাগলো। আদিবা আরো জোরে কান্না করতে লাগলো। আমি মরে ভূত হয়ে গেছি, আমি আম্মু আব্বুর কাছে যাব। রাইসা আর আদিত্য হাসতে লাগলো। আদিবা কান্না করতে করতে রাস্তায় বসে পড়ে। আদিত্য বলল, আরে মজা করছি। রাইসা, ওনাকে কলা আর পাউরুটি দে, আপনারা দুইজন খেয়ে নেন। আর রাইসা, পানির বোতলটা দে। আদিত্য পানির বোতল নিয়ে কিছু দূর গিয়ে মুখ পানি দিয়ে ধুয়ে নিল। রুমাল খুঁজতে গিয়ে পরে মনে পড়লো আদিবার পায়ে বেঁধে দিয়েছে। তারপর সাথে হাতা দিয়ে মুছতে লাগলো। আদিবা আর রাইসা খেতে লাগলো। আদিবা বলল, কি ব্যাপার, আদিত্য না কি যেন নাম, ওর জন্য নিয়ে আসলি না রাইসা? ওর এইসব খায় না, চিপসও খায় না। ওই দোকানে কি আর করব, তাই খালি পানি নিয়ে থাক। আদিত্য, একটু খেয়ে নাও, তুমি তো গতকাল কিছুই খাও নাই। সমস্যা নাই, আপনারা খেয়ে নেন। আদিত্য ওদের বলে কিছু দূরে গিয়ে একটা রিক্সা পেল। পরে 3 জন রিক্সায় উঠে বসলো। আদিত্য উপরে বসলো আর নিচে আদিবা আর রাইসা বসলো। তোমার সমস্যা হচ্ছে না তো বসতে? না, সমস্যা নাই, আপনি ভালো করে বসেন। বাবা বাবা, গতকাল দুজনে একে অপরকে পছন্দ করছিলে না, এখন দেখি কত ভালোবাসে। আহারে। চুপ, বেশি কথা বলিস না, অনেক পাকনা হয়ে গেছিস তুই। বারে আপু আমার, আমি এখন পাকনা হয়ে গেলাম। রাইসা, চুপ কর তো। এই দুইজন চুপ, আম্মু কল দিয়েছে। আদিত্য ফোনটা বের করতেই যাবে, আদিবা হাতে ব্যথা পেল। আদিত্য আদিবার হাতে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, সরি। আদিত্য কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওই, তুই বাড়িতে কবে আসবি? আম্মু, এত তাড়াতাড়ি দিচ্ছ কেন? আর 7 সপ্তাহ থাকবো, এখনো অনেক কিছু দেখা বাকি আছে। আর তুমি এত চিন্তা করো না তো, আমি বাচ্চা ছেলে না, বুঝলে? বড় হয়ে গেছি আমি। এই জন্য তো আমার বেশি চিন্তা। হাত পা একটু লম্বা হয়েছে, বাহিরে ঘোরাও শুরু হয়ে গেছে। এত কথা শুনতে চাই না, যত তাড়াতাড়ি পারোস চলে আয়। তোকে নিয়ে সবার হাজার চিন্তা বেঁধে গেছে। আমাকে নিয়ে চিন্তা করার কি আছে? আরে বাবা, চিন্তা বাদ দাও তো, ফোনটা রাখো তো আম্মু, পরে কথা বলবো। কথাটা বলতেই ফোনটা অফ হয়ে গেল। আদিত্য ফোনটা পকেটে রেখে দিল। ব্যাস, স্ট্যান্ড গিয়ে নামিয়ে দিল। পরে ভাড়া দিয়ে একটা বাস পেল। 3 জন উঠে বসলো। ভেতরে গিয়ে দেখে 2টা সিট আছে। আদিত্য রাইসা আর আদিবাকে বসতে দিয়ে দাঁড়িয়ে থাকলো। আদিবা আদিত্যের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে আর নিজের অজান্তেই আদিত্যকে কেন জানি আদিবার খুব ভালো লাগছিল। রাইসা ব্যাপারটা লক্ষ্য করে হাসতেই মিট মিট করে
আদিত্য রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, তোর কি সমস্যা হয়েছে রে? খালি হাসোকে ভূতে ধরছে নাকি তোকে? কেন যে হাসি সেটাই জানি না, তুই বুঝবি না। হঠাৎ করে বাস থামতে আদিত্য সোজা গিয়ে একটা লেকের সাথে ধাক্কা খায়। সাইডে থাকা একটা মহিলার ওপরে গিয়ে পড়ে, মেয়েটা ধাক্কা মেরে সরিয়ে দেয়। আদিত্য দাঁড়িয়ে মেয়েটার কাছে ক্ষমা চাইতে লাগলো। মেয়েটা উপরে উঠে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। আর যেই না তাই বলতে লাগলো। রাইসা রেগে কিছু বলতে যাবে, তখন আদিবা সোজা মেয়েটার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ কর বেয়াদব মেয়ে। ওই তোর উপরে ইচ্ছে করে পড়ছে নাকি? হ্যাঁ, বাস হঠাৎ করে থামাইছে, তাই নিজেকে সামলাতে না পেরে পড়ে গেছে। আর তোর কাছে তো ক্ষমাও চাইছে, দেখে একদম ভাব বেড়ে গেছে নাকি? আপনার এত বড় সাহস আমার মেয়ের গালে থাপ্পড় দেন? আপনি একটা মেয়ে হয়ে আর একটা ছেলের দিকে টানেন, কি হয় আপনার? হ্যাঁ, আদিবা রেগে বলল, তোকে তো থাপ্পড় মারছি, মন চাইতেছে গলাটা চেপে ধরি। আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আপনার এত টান কিসের? ওই ছেলে আপনার কি লাগে? আমার যাই লাগুক, তুই অন্যভাবে ওকে কেন থাপ্পড় মারলি? ওর বউ থাকতে তোর মতো মেয়ের কাছে যাবে? কি আমার রূপের বেড়ায় শুরু করছে। আমার জামাইয়ের খেয়ে কাজ নেই, ওর গায়ে গিয়ে ঢলে পড়তে হবে। আদিবা মেয়েটার গলা টেপে দিতে যাবে, তখন আদিত্য ধরে ফেলে আদিবাকে বসিয়ে দিয়ে বলল, আরে থামেন, কি করছেন? আর সরি বলছি তো, প্লিজ আপনিও শান্ত হন। আমি সত্যি ইচ্ছে করে আপনার উপরে গিয়ে পড়ি নাই। আপনার স্ত্রীকে মুখ সামলিয়ে কথা বলতে বলেন, না হলে খুব খারাপ হয়ে যাবে। আদিবার রেগে আবার মেয়েটাকে মারতে যাবে, তখনই আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে আর শান্ত করার চেষ্টা করতে লাগলো। উফ, প্লিজ ঠান্ডা হন, আমি ওনার জন্য ক্ষমা চাচ্ছি তো। তুই ছাড় আমাকে, তুই অন্যায় করস নাই, তারপরও কেন ওই তোকে মারলো? আর তুই চুপচাপ কেন সেটা সহ্য করলি? তুই আমাকে ছাড়, তোর সাথে আমার কোনো কথা নাই। আদিত্য আদিবার ব্যবহার দেখে কি বলবে বুঝতে পারছিল না। আদিত্যর একদিনই খুশি লাগছিল, আবার মনটা খারাপ হয়ে গেল। আদিবাকে ছেড়ে দিল। বাসে আরো কিছু মেয়ে উঠলো। আদিত্যর সামনে কিছুক্ষণ দাঁড়াতেই আদিবা দেখতে পেল আদিত্যর সাথে মেয়েগুলো টাস লাগছে। তখনই আদিবা আদিত্যর কোমর ধরে নিচের দিকে করে বলল, এদিকে দাঁড়িয়ে থাক। রাইসা দেখে হাসতে লাগলো। আদিত্য চোখ গরম করতেই চুপ হয়ে গেল। আদিবা আদিত্যর হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য নিজের অজান্তেই আদিবার মুখ থেকে চুলগুলো সরিয়ে কানের পিঠে গুছিয়ে দিল। আদিবার সারা শরীর কারেন্টের মতো শক খেলো মনে হয়। আদিত্য বাহিরের দিকে তাকিয়ে আছে। আদিবা চুপচাপ বসে আছে আদিত্যকে ধরে। আদিবা আদিত্যর হাতের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। আদিত্য আস্তে আস্তে আদিবার মাথাটা ধরে রাখলো। 30 মিনিট জার্নি করার পর বাসে একটা সিট খালি হলে আদিত্য বসে থেকে আদিবার মাথায় হাত দিয়ে রাখলো। বাস থামলেই আদিবাকে আর রাইসাকে ডাক দিল। দুজন উঠে আদিত্য বলল, এই আমরা চলে এসেছি, চলো। আদিবার হাত ধরে নামিয়ে নিয়ে লাগলো। তারপর আদিত্য একটা গাড়ি নিয়ে 3 জন হোটেলে চলে গেল। রাইসার সাথে আদিবা চলে গেল আদিত্য রুমে ফোনটা চার্জ দিয়ে। গোসল করতে চলে গেল ওর ফ্রেন্ড অনেক কথা জিজ্ঞেস করলো। আদিত্য রেগে সবাইকে চুপ থাকতে বলে আদিত্য গোসল করে এসেছে রাইসাকে কল দিল। হ্যাঁ আদিত্য বল। তোর আপুর কুটি ওরা ঠিক করে দিয়েছে, তুই ওকে খাওয়া, ওকে পাঠিয়ে দিস। তুই আদিবা আপুর সাথে দেখা করবি না? দেখ, ওর সাথে কেন আমি দেখা করতে যাব? শোন, আমাকে না আজ বের হতে হবে। আমার গার্লফ্রেন্ড অবস্থা ভালো না, ওকে হাসপাতালে নিয়ে গেছে। আমি এখনই রওনা দিব। বলিস কি? তোর দাদিমা অসুস্থ হয়ে গেছে, তুই আর দেরি করিস না, এখান থেকে রওনা দে। আদিত্য ফোনটা কেটে দিয়ে ব্যাগ গুছিয়ে সোজা হোটেল থেকে বের হয়। আদিত্য বাসের টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। 4 ঘন্টা জার্নি করে সোজা হাসপাতালে চলে যায়। গিয়ে দেখে ওর আব্বু আম্মু বসে আছে। আদিত্য পাগলের মতো ছুটে গিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড কেমন আছে? আর তুমি আমাকে তখন কেন বলো নাই? আকাশ ভাইয়া না বলে তো আমি জানতেও পারতাম না। তুই শান্ত হো, এখন তোর গার্লফ্রেন্ড অনেকটা ভালো আছে, আর এই টেনশন করবি জন্য বলতে চাই নাই। আকাশ আবার তোকে কেন যে বলে দিল। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা কর যা। আদিত্য ব্যাগটা ওর আম্মুর কাছে রেখে সোজা ওর দাদিমার ক্যাবিনে ঢুকে পড়ল। ও আপনাদের বলতে ভুলে গেছি, আদিত্যর গার্লফ্রেন্ড হলো তার দাদিমা। তার দাদিমাকে ওই ছোটবেলা থেকেই গার্লফ্রেন্ড বলে ডাকে।
আদিত্য ওর দাদিমার কাছে বসে ওর দাদিমার হাতে হাত রাখতে চোখ খুলে বলল, বয়ফ্রেন্ড তুমি এখানে? তুমি অসুস্থ, আমাকে কেউ একবার বলো না তোমরা কেউ আমাকে ভালোবাসো না, আমি তোমাদের সাথে কথা বলবো না। আদিত্য কান্না সুরে কথা বলতে লাগলো। আদিত্য দাদিমা আদিত্যকে শক্ত করে বলল, দেখো দাদু ভাই, এভাবে যদি কান্না করো তাহলে আমিও কিন্তু কান্না করে দেব বলে দিলাম। ওকে ওকে, কান্না করব না। তা এখন বলো, তোমার হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেলে কেন? তুমি কি দাদুকে নিয়ে আরও বেশি চিন্তা করছিলে নাকি? আমার মনে হয় তুমি এখনও দাদুকে নিয়ে ভাবো, আর চিন্তা করে করে এমন অবস্থা হয়ে গেছে। তোমাকে আমি কতবার বুঝিয়েছি এইসব চিন্তা করো না, তাও তুমি সেই একই কাজ করে যাচ্ছ। সেই আমাদের সাথে অন্যায় করলে কি হবে? উনি যে আমার স্বামী, আমি তাকে ভালোবাসি। উনি হয়তো তার স্ত্রী সন্তানদের নিয়ে সুখে আছে, আমি চাই উনি সুখে থাক। কিন্তু আমার মৃত্যুর আগে আমি একবার ওনাকে দেখে মরে যেতে চাই, ওনার সেই হাসিটা দেখতে চাই। কিন্তু আমার সম্পূর্ণ ধারণা ভুল, সেই আমাদের। আদিত্য ওর দাদিমা আর কিছু বলতে যাবে তার আগে আদিত্য ওর দাদিমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা দাদিমা, তুমি কি আমাকে দাদুর ঠিকানা দিতে পারবে? আমি একবার চেষ্টা করতে চাই দাদুর সাথে দেখা করে তোমার স্বপ্নটা পূর্ণ করতে। আদিত্যর দাদিমা আদিত্যর কপালে চুমু দিয়ে খুশিতে তার চোখে পানি চলে আসলো। আদিত্যের দাদিমা আদিত্যের দিকে তাকিয়ে বলল, তোমাকে এত কষ্ট করতে হবে না, তোমার ছোট চাচ্ছু আমাদের এখানে এসেছিল। ছোট চাচ্চু মানে ঠিক বুঝলাম না। আমি বুঝিয়ে বলেছি। আগে আমাকে এক গ্লাস পানি দাও তো, আমার অনেক পানি পিপাসা লেগেছে। আদিত্য ওর দাদিমাকে গ্লাসে পানি ঢেলে দিয়ে খাইয়ে দিল। গ্লাসটা রেখে বলল, আকাশ দাদু ভাই যে মেয়েটাকে ভালোবাসে, সেই মেয়েটা আর কেউ না, তোমার দাদুর নাতনি, মানে তার প্রথম পক্ষে মেজো ছেলের মেয়েকে ভালোবাসে। কি বলো? আকাশ ভাইয়া আবার কাউকে ভালোবাসে? কথাটা শুনে মাথার উপর দিয়ে গেল। আরে এত অবাক হবার কি আছে? ছেলে মানুষ একজনকে ভালোবাসতেই পারে। ওকে, সব বুঝলাম, তারপর কি হলো শুনি। তারপরে কি আকাশ দাদু ওই মেয়েটার চাচ্চুর সাথে দেখা করে, কারণ ওই মেয়েটার ওর চাচ্চুর বাসায় থেকে পড়াশোনা করত। পরে আকাশ তোমার আব্বু আম্মুকে জানায় সেই একটা মেয়েকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। তারপর তোমার আব্বু আম্মু ওদের বাসায় গিয়ে পরিচয় দিতে দিতে গিয়ে শুনতে পারে এইটা আর কেউ না, তোমার দাদুর মেজো ছেলের মেয়ে। তারপর আবার তোমার চাচ্চু আমাকে দেখতে এসেছিল। তার থেকে তোমার দাদুর কথা শুনে অনেকটাই কষ্ট লেগেছিল। তোমার দাদু অনেক অসুস্থ, আর আমাকে আজও সেই ভালোবাসে, আর সেই তার ভুল বুঝতে পেরেছে। আদিত্য এতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল, মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল। আদিত্যকে হা করে তাকিয়ে থাকতে দেখে ওর দাদিমা ডাকতে লাগলো। আদিত্য ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, বাবা, এত কিছু হয়ে গেছে, আমাকে কেউ কিছুই বলে নাই। যাক গার্লফ্রেন্ড, তুমি তাহলে আমাকে ছেড়ে নিজের আসল প্রেমিকের হাত ধরে চলে যাবে নাকি? তোমার আব্বু তোমার দাদুর উপরে অনেক রাগ অভিমান জমিয়ে রেখেছে। ওই মনে হয় না আকাশকে ওইখানে বিয়ে করাবে, আর আমার সাথে তোমার দাদুর দেখাটা হয়তো আর হবেই না। আব্বু অভিমান করার কথা তুমি এত সহজে মেনে নিলে? আব্বু এত সহজে মেনে নিতে কষ্ট হবেই, কারণ আব্বু জন্মের পর থেকে নিজের ভালোবাসা পাই নাই। আমি হলে তো কখনো তার মুখ তো দূর, তার নামও শুনতে চাইতাম না। দাদু ভাই যত যাই হোক না কেন, সেই তোমার আব্বুর বাবা হয়। জন্মদাতা পিতা, তার উপরে রাগ করে থাকা যায় না। আমি নিশ্চিত দুজন এক হয়ে গেলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তোমার দাদু 6 দিন পর আসবে আমাদের নিয়ে যেতে। বাহ গার্লফ্রেন্ড, তুমি তো তাহলে অনেক খুশি মনে হচ্ছে। যাও ফাজিল ছেলে, একটা দিমু। আদিত্য অনেক হাসতে লাগলো। আদিত্য আর কিছুক্ষণ টুকটাক কথা বলে বাসায় চলে গেল। আকাশকে দেখে আদিত্য বলল, বাহ ভাইয়া, তুমি তো একটা জিনিস সত্যি, তোমাকে তো সাদা সিধা ছেলে ভাবছিলাম, কিন্তু সাদা সিধার ভিতরে প্রেমিক নাম্বার 1 বের হলো। আদিত্য কথাটা বলে হাসতে লাগলো। আকাশ রাগী লুক নিয়ে তাকাতেই আদিত্য চুপ হয়ে গেল। আদিত্য আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা খাটে শুয়ে পড়ল, হাত পা ছুঁড়ে দিয়ে। কয়েক মিনিটের ভেতরে ঘুমিয়ে গেল। আদিত্যর আম্মু ডাক শুনে ঘুম ভেঙে গেল। আদিত্য চোখ খুলে দেখে সারা রুম অন্ধকার হয়ে গেছে। আদিত্যর আম্মু লাইট জ্বালিয়ে বলল, কি ব্যাপার, আজ এত ঘুমালে?
ঘুম থেকে দেখি উঠছিলেই না। আর বলো না আম্মু, দুদিন ধরে অনেক জার্নি করছি। মানে কিসের জার্নি করলে? আদিত্য সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে বলল, আরে আম্মু, শরীরটা অনেক দুর্বল লাগছে। আচ্ছা আম্মু, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দাও। নিচে আয়। আদিত্য নিচে গেল আদিত্যকে খাবার খেতে দিলে। আদিত্য অনেকখানি খাবার খায়, সবাই অবাক হয়ে যায়। আদিত্য খাবার খাওয়া শেষ করতেই আকাশ বলল, ব্যাপার কি, তুই কবে থেকে খাবার খাস না রে? মনে হয় কবে থেকে খাবার খাস নাই। তুমি কি বলতে চাও? আজ সারাদিন তো খাবার খাই নাই, 2টা চিপস খেয়েছিলাম জাস্ট। তোর তো চিপস খেলে পেট ভরে যায়, আজ আবার কি হলো? যাই হোক, এভাবে খাবার খাওয়া ভালো। আদিত্য আর কিছু বলল না। আদিত্য আবার হাসপাতালে চলে গেল। সারা রাত ওর দাদিমার সাথে থাকলো। সকালে ওই দাদিমাকে নিয়ে বাসায় চলে আসে। ওর দাদিমাকে বাসায় রেখে ও বের হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে। সবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে দুপুরের দিকে বাসায় ফিরে আসে। এসেছে সবার সাথে খাবার খেতে লাগলো। তখন আদিত্যর ফোন বেজে উঠলো। আদিত্য ফোন বের করে দেখে রাইসা কল দিয়েছে। রিসিভ করতেই, আদিত্য তো দাদিমা কেমন আছে? শরীরে গতকাল খোঁজ দিতে পারি নাই, অনেক ঘুম ধরেছিল, তাই সারা দিন ঘুমিয়েছিলাম। বুঝেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা শোনো, আমার কলেজ থেকে লেটার চলে এসেছে, আমি চিটাগাং চলে যাব আগামীকাল। বাহ, গুড নিউজ। তাহলে তুই সত্যি সিলেট আর পড়াশোনা করবি না? আচ্ছা, আমাদের তুই মিস করবি না? অনেক মিস করব তোদের, বাট ওই ম্যামের জন্য আজ আমাদের সবার থেকে এত দূরে চলে যেতে হচ্ছে। তোদের কথা খুব মনে পড়বে, অনেক ভালোবাসি তোদের। তুই তো নতুন ফ্রেন্ড পাবি, তখন হয়তো আমাদের ভুলেই যাবি। দোস্ত, ম্যামের সাথে রাগ করে চলে না গেলেও পারতি। আমার কেন জানি মানতে খুব কষ্ট হচ্ছে, সত্যি মানতে পারছি না। গতকালটাই তোর সাথে শেষ দেখা হবে, আমি ভেবেছিলাম রাগটা কমে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুই তো সেই নিজের জেদ থাকলি। যাই হোক, আমাদের ভুলে যাস না কখনো। না রে, কখনো ভুলবো না। আচ্ছা ভালো থাক, আল্লাহ হাফেজ। কথাটা বলেই ফোনটা কেটে দিল। আদিত্যর চোখ দিয়ে পানি বের হচ্ছে। ফ্ল্যাশব্যাক। আদিত্য, আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমার না হও আমি কাউকে তোমার হতে দেব না। ম্যাম দেখেন, আপনি আমার গুরুজন, আপনার সাথে আমার যায় না। দেখেন, আমাকে ছেড়ে দেন, সবাই কিন্তু দেখছে। রাইমা আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, বেহায়ের মতো আমার পিছনে কেন পড়ে আছেন? আরে বাবা, আমাকে একটু শান্তিতে কেন থাকতে দিচ্ছেন না? আপনার জন্য এই কলেজে একটা মেয়ে আমার সাথে মিশার সাহস পায় না। আমার স্কুল লাইফে যে ফ্রেন্ড আছে শুধু তারাই আমার ফ্রেন্ড, তাছাড়া কারোর সাথে আমি মিশতে পারি না। মিশলে সেই মেয়ের সাথে আপনি ঝামেলা করেন, আমার উপরে অত্যাচার শুরু করে দেন। আরে বাবা, কেন বুঝতে পারছেন না? আপনাকে আমি ভালোবাসি না, আমি কোনোদিন আপনাকে ভালোবাসবো না। আপনার বয়স কি আর আমার বয়স কি? আমি বয়সের কথা বাদ দিলাম, আপনার মতো পাগল মেয়ের সাথে আমি কখনোই চলতে পারবো না। আপনাকে আমি একটা জিনিস কতবার বুঝাবো? আদিত্য আর কিছু বলতে যাবে তখন রাইমা আদিত্যের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। পুরো কলেজের ছেলে মেয়ের সামনে আদিত্যকে বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি বলে তোর এত পাওয়ার এই কলেজে। তুই কি ভাবছিস তোর রেজাল্ট প্রতিবার ভালো কেন আসে? তুই তো গোলা পাস, তোর পাস আমি করিয়ে দেই, আর তুই কি ভাবছিস তোকে এখানে সবাই ভালোবাসে? কখনোই না, সবাই আমার জন্য তোকে ভালোবাসে, তোকে অত সম্মান দেয়। তুই আমার জন্য এত পাওয়ারফুল, বুঝতে পারস? আর সেই আবার আমাকে অপমান করতেছস, তাই না? আমি চাইলে তোকে এক মুহূর্তের মধ্যে তোর আসল জায়গা বুঝিয়ে দিতে পারি। আদিত্য কথাগুলো শুনে সবার দিকে তাকালে সবাই মাথা নিচের দিকে করে ফেলে। আদিত্য যেমন কিছুক্ষণের জন্য থমকে গেল। আদিত্য রাইমার দিকে তাকিয়ে বলল, আমাকে আপনার পাওয়ার দরকার নেই, আমি আপনার এই কলেজে পড়বো না, আমি অন্য কলেজে পড়বো, আর সব থেকে ফার্স্ট বয় হয়ে দেখাবো। আমি ভালো কিছু করে দেখিয়ে সেদিন আপনার সামনে আসব, আর আপনাকে দেখিয়ে দিব আপনার সাহায্য ছাড়া আমি আমার রেজাল্ট ভালো করতে পারছি। আপনার দয়ায় আমি বাঁচবো, আপনি ভাবলেন কিভাবে? আদিত্য হঠাৎ আকাশের কণ্ঠ পেয়ে ভাবনার জগৎ থেকে ফিরে আসে। আদিত্য আকাশের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কিছু বলবে? হ্যাঁ, আমি ভাবছিলাম তুই যখন কলেজে চেঞ্জ করছিস, তার থেকে লন্ডন থেকে পড়াশোনা তো করতে পারিস।
না ভাইয়া, দেশের বাইরে যাব না। আমি দেশে থেকে পড়াশোনা করতে চাই। যেটাই তোর ইচ্ছা। আমার ফ্রেন্ডের ভাই 7 সপ্তাহ পর লন্ডনে চলে যাবে, তাই বলছিলাম তুই পারলে ওর সাথে পড়াশোনা করতে চলে যেতে পারিস। ওখানে অনেক ভালো সুযোগ সুবিধা আছে। কিন্তু ভাইয়া। আরে সমস্যা নাই, তুই যদি পড়িস তাহলে আমি ব্যবস্থা করতে পারবো। না, এমনিতেই অনেক দূর যাবে, পড়তে সেখানে আবার দেশের বাইরে পাঠাবো না। থাক, দেশে পড়াশুনো করুক। আমার কোলের ছেলে এমনিতে এত দূরে যাবে, সেটাই ভাবতে কষ্ট হচ্ছে। আম্মু, এইসব ভেবে লাভ নেই, এমনিতেও তো অনেক দূরেই যাচ্ছে, তার থেকে ওখানেই ভালো হবে। আচ্ছা ভাইয়া থাক, এই মন তাও বাসায় আসতে পারবো। ওই রকম অনেক সমস্যা। আর তুমি তো বিয়ে করতে যাচ্ছ, সেখানে আমি বিয়ে থাকতে পারবো না, সেটা তো হবে না। তাই আমি দেশে থেকে পড়াশোনা করব। আচ্ছা শোনো, আমি এখন রুমে যাচ্ছি, সকালে আমাকে ডেকে দিও। আদিত্য রুমে চলে গেল। রুমে গিয়ে হঠাৎ করে হাতের দিকে তাকাতেই আদিবার কথা মনে পড়ে গেল। আদিত্য নিজের মাথা থেকে এইসব চিন্তা ঝেড়ে ফেলে দিল। আদিত্য এখন একটা লক্ষ্য, তাকে ভালো রেজাল্ট করতে হবে। আদিত্য এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। সকালে আদিত্যর আম্মু ডাকে আদিত্যর ঘুম ভেঙে গেল। আদিত্য ওর আম্মুকে খাটে বসিয়ে করে মাথা দিয়ে শুয়ে পড়ল। আদিত্যর আম্মু আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজকে চলে যাবি? আম্মু কত বাজে? 8:30-এ বের হব। 7:40 বাজে। উঠে ফ্রেশ হয়ে নে, উঠে খেয়ে তারপর ধীরে সুস্থে বের হ। তোর ভাইয়া তো তোকে রেখে আসবে বাস স্টেশনে। ওকে আম্মু। আদিত্য ওর আম্মুর কোল থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আদিত্যর আম্মু নিচে চলে গেল। আদিত্য ফ্রেশ হয়ে ব্যাগ দেখলো গোছানো। বুঝতে বাকি রইল না ওর আম্মু গুছিয়ে রেখে গিয়েছে। আদিত্য নিচে গিয়ে ওর দাদিমার পাশে বসতেই ওর দাদিমা আদিত্যকে বলতে লাগলো, আজ চলে যেতে হবে? কয়েকদিন পরে গেলে হতো না? না, গার্লফ্রেন্ড এখন যেতে হবে। আর এখন গেলে একেবারে ভাইয়ার বিয়ের সময় আসবো। তোমার দাদুর সাথে তো দেখা করেও যেতে পারবে না, তার আগেই চলে যাচ্ছ? সমস্যা নাই, গার্লফ্রেন্ড পরের বার আসলে একেবারে দেখা করব। আর একটা জিনিস কিন্তু ভালোই হলো, আমার গার্লফ্রেন্ড তার রিয়েল বয়ফ্রেন্ড পেতে যাচ্ছে। আমার কপালটা পড়ল। আদিত্যর কথা শুনে সবাই হাসতে লাগলো। আদিত্য দাদিমা আদিত্যকে মারতে লাগলো আর বলল, ফাজিল, আমার বয়ফ্রেন্ড না, আমার স্বামী হয়। আর কপাল পুড়বে কেন? তোর ভাইয়ার বিয়ে হয়ে গেলে ভাবছি তোমারও বিয়ে দিয়ে দিব। দাদিমা কি যে বলো না, ওর বিয়ে দেরি আছে। ওকে এখন বিয়ে করানো যাবে না। বিয়ে করলে আম্মুর আঁচল ধরে থাকবে, পরে ওর বউ ওকে রেখে চলে যাবে। ভাইয়া বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ আম্মু, আমি কিন্তু তোমার ছেলেকে খুন করে ফেলবো। ওই সবসময় আমাকে এই কথা বলে, আর আমাকে খালি বলবে আমি নাকি প্রেম করতে পারবো না এই জন্মে। ঠিক তো বলেছি। আকাশ, আদিত্যর সাথে ফাজলামি বন্ধ কর। আমার ছেলেটা চলে যাচ্ছে, টেনশনে ভালো লাগছে না, আর তুই সেখানে ওর পিছনে লেগে আসছস। যাক বাবা, আমি কি করলাম? সত্যি বললেও সমস্যা। দূর, আমি চুপ করে থাকি। আদিত্য উঠে গিয়ে ওর আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে। আদিত্য ওর আম্মুকে বলল, আম্মু, আমার না তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা বল? আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, না কিছু না। আচ্ছা আম্মু, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা বস। আদিত্য বসতে ওর আম্মু ওকে খাইয়ে দিতে লাগলো। আদিত্যর আম্মু ওকে খাইয়ে দিচ্ছে আর কান্না করতে লাগলো। আদিত্য কান্না করা দেখে বলল, উফ আম্মু, এই জিনিসটা ভালো লাগে না। যতবার আমি এখানে আসছি ততবার তুমি খালি কান্না করো। আমার এইটা ভালো লাগে না, আর আসবো না। দেখো আমার তোমার কান্না সহ্য হয় না, কেন বোঝো না? আদিত্যর আম্মু তার চোখ মুছে বলল, কই কান্না করছি আমি? হ্যাঁ, আমি কান্না করছি না, চোখে কিছু পড়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, দেখছি কে কান্না করছে আর কার চোখে কি পড়ছে জানা আছে। আচ্ছা আব্বু কোথায়? আম্মু রুমে আছে। আর খাবো না, আব্বুর সাথে দেখা করে আসছি। আদিত্য পানি খেয়ে ওর আব্বুর রুমে চলে গেল। আদিত্য ভয়ে ভয়ে দরজা থেকে বলল, আব্বু আসবো? আসো। আব্বু আমি চলে যাচ্ছি। ওকে, সাবধানে যাও। আর শোনো, কোনো সমস্যা হলে আমাকে জানাও। আর হ্যাঁ শোনো, জি বলেন। ভালো করে পড়াশোনা করো,
আর পড়াশোনা ফাঁকি বাজি করো না। জি আচ্ছা, আমি তাহলে আসছি। আদিত্য রুম থেকে বের হয়ে গেল। আদিত্যর আব্বু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। আদিত্যর আম্মু বলল, কথা বলছিস? হ্যাঁ আচ্ছা, আমি এখন বের হব। আদিত্য রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ নিয়ে নিচে আসলো। ওর দাদিমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। ওর দাদিমা অনেক কান্না করতে লাগলো। সাথে ওর আম্মু। আদিত্য ওর আম্মুর কপালে চুমু দিয়ে দুজনকে সান্ত্বনা দিয়ে বের হলো। আকাশ আর আদিত্য গাড়িতে উঠে বসলো। দুজন গাড়িতে বসে আছে। আদিত্যকে চুপ থাকতে দেখে আকাশ বলল, দেখ ভাই, এবার পড়াশোনা ভালো করে করিস। আব্বু তোর উপর অনেকটাই রাগ এখন কমছে, আর ওর আব্বুর রাগ বাড়িয়ে দিস না। ভালো করে পড়াশোনা না করলে জীবনে কিছুই করতে পারবি না। আব্বু তোকে অনেক ভালোবেসে অফিসে প্রায় সময় তোর কথা বলে, তোকে নিয়ে অনেক চিন্তায় আছে। ওকে ভাইয়া, চিন্তা করো না, আমি এবার সব থেকে বেস্ট নাম্বার করে দেখাবো। আমি গিয়ে ভালো করে পড়াশোনা করব, আর ঘন ঘন বাসায় আসবো না। আম্মুর থেকে দূরে থাকবো। আম্মুর সাথে কথা বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বুঝেছি। তুই ফোন কল কম দিবি এখন থেকে। আর হ্যাঁ, দুষ্টু ছেলে মেয়েদের সাথে মিশবি না, বলে দিলাম। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমাদের বিয়ে কবে? আর ভাবিকে কেমন দেখতে? দেখালেও তো না। 1 মাস পর বিয়েটা করে ফেলতে চাচ্ছি, কারণ তোর ভাবি অনেক প্যারা দিচ্ছে। আর তোর ভাবিকে সামনে থেকে দেখেছিস। তুমি প্রেম করতে কিন্তু আমাকে কখনো বলো নাই। বাহ, তুমি একটা জিনিস, যাই হোক ভাইয়া। জিনিস বলে কিছুই নেই, আমি জাস্ট পছন্দ করেছি। তোর ভাবিও আমাকে লুকিয়ে দেখতো। আমি ভেবেছিলাম একতরফা ভালোবাসা হবে। পরে যখন অন্য কোথাও বিয়ে হওয়ার আগে আমি ওর চাচ্চুর সাথে দেখা করি, বিয়ের প্রস্তাব দিয়ে দেই এবং নিজের ভালোবাসার মানুষকে অন্যের কারো হাতে দেখব, এটা কখনোই সম্ভব না। তোমার সাহস আছে বলতে হবে। আমি আব্বুর ছেলে, তার মতন মায়ের আঁচল ধরে ঘুরি না। ভাইয়া, বেশি বেশি করো না বলে দিলাম। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? বল। ভাইয়া, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আচ্ছা থাক ভাইয়া, চলে এসেছি আমি। গাড়ি থামতে আদিত্য আর আকাশ দুইজন মেনে গেল। আদিত্যকে ট্রেনে তুলে দিয়ে আকাশ অনেকক্ষণ স্টেশনের উপর দাঁড়িয়ে চলে যাওয়া দেখতে লাগলো। আদিত্যকে আকাশকে টাটা দিতে লাগলো। আদিত্য ট্রেনে ভেতরে বসে থেকে বাইরের দৃশ্য দেখতে লাগলো। তখন আদিত্য কেবিনে একটা মেয়ে ঢুকে বলল, এই আপনি আমার কেবিনে কি করেন? মানে এইটা আমার কেবিন? আপনার কেবিন মানে? কি শেষমেশে একটা ছেলের সাথে একই কেবিনের? দূর, আজ কপালটাই খারাপ, সকাল থেকে একটা সমস্যার মধ্যে আছি। আদিত্য রাত্রির কথায় কান না দিয়ে বাইরের দিকে তাকিয়ে দৃশ্য দেখতে লাগলো। রাত্রি অন্য পাশে বসে বইয়ের দিকে নজর দিতে লাগলো। আদিত্য ব্যাগ থেকে চিপস বের করলো। রাত্রির দিকে তাকিয়ে বলল, আপু, চিপস খাবেন? তুমি কি কিডন্যাপার নাকি? চিপস খাওয়ার পর অজ্ঞান করে আমার থেকে সব হাতিয়ে নিবে নাকি? দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়। আপু, আপনাকে বলা ভুল হয়েছে, ক্ষমা করেন। আদিত্য একটা চিপস খুলে খেতে লাগলো। রাত্রি আর চোখে আদিত্যর দিকে তাকালো। বলল, কি ব্যাপার? আমার দিকে তাকিয়ে কি দেখেন? আমার পেট খারাপ হবে, তার থেকে এই প্যাকেটটা নিয়ে খান। কই তাকিয়েছি, আমার কাছে চিপস আছে। রাত্রি ওর ব্যাগ থেকে চিপস বের করে খেতে লাগলো। অনেকক্ষণ দুইজন খেতে খেতে হঠাৎ করে রাত্রি বলল, আপনার নাম কি? কোথায় যাবেন? জি, আমার নাম আদিত্য রহমান, আমি চট্টগ্রাম যাব। আপনার নাম কি? আমার নাম রাত্রি চৌধুরী, আমিও তো চট্টগ্রামে যাব। চট্টগ্রাম ঘুরতে যাচ্ছেন নাকি? না, পড়াশোনার জন্য যাচ্ছি। ও, আমি। আদিত্য আর রাত্রি দুইজন এক এক করে কথা বলতে লাগলো। রাত্রি আদিত্যকে বলল, যাক, ভালোই হলো, আমরা দুজনেই তাহলে একই ক্লাসমেট। জি। আচ্ছা, আপনি মনে হয় কথা বলতে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে? আর ওই, আমি তোমার ক্লাসমেট আর তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আমার নাম ধরে ডাকবে, আপু বলবে না। ওকে। তা বলে না, তুমি কিভাবে বুঝলে আমি কথা বলতে ভালোবাসি? আপনার সরি, মানে তোমার কথা বলার ধরন দেখে বুঝলাম। ও আচ্ছা। এইভাবে দুইজন টুকটাক কথা বলতে লাগলো। দুপুরের দিকে খাবার খেয়ে দুইজন আবারও গল্প করতে লাগলো। আস্তে আস্তে দুইজনের ভেতরে অনেকটা ভালো সম্পর্ক হয়ে গেল। সকাল 6টায় ট্রেন থাকলে দুজন একসাথে নেমে গেল। আদিত্য রাত্রিকে একটা গাড়ি ঠিক করে দিয়ে ও নিজে আরেকটা গাড়িতে চলে গেল।
আদিত্য ওর পরিচিত একটা ফ্রেন্ডকে কল দিল। ওর ফ্রেন্ড বলা জায়গাতে চলে গেল। আদিত্য ওর বন্ধুদের দেখে জড়িয়ে ধরলো। কেমন আছোস? শুন, তোর কথা মতো বাসা ভাড়া করছি, বাট একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আসলে আদিত্য একদিনের ভিতরে বাসা খুঁজতেছে। একটা বাসায় পাইছি, বাট ওই বাসাতে একজনের সাথে রুম শেয়ার করে থাকতে হবে। ও আচ্ছা, ওকে, সমস্যা নাই। ওয়েট, আমার কথা পুরো শুন। তুই শুনলে সমস্যা হবেই। আসলে তোর সাথে যে থাকবে সেই একটা মেয়ে। কি পাগল হয়ে গেছিস নাকি? আমি একটা মেয়ের সাথে রুম শেয়ার করে থাকবো? আরে চিল্লাইয়া উঠিস না, আমার কথা শোনো। মেয়েটা আর কেউ না, আমার ফ্রেন্ড। ওর থাকার জায়গা নাই, আর ব্যাচেলার ভাড়া কোথাও দেয় না। তাই উপায় না পেয়ে তোদের দুজনকে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকতে হবে। ওই মনে হয় এখন আসবে। আমাকে না মেরে ফেলবে আব্বু আম্মু ভাইয়া জানলে? আরে আকাশ, ভাইয়ের সাথে আমি আগেই কথা বলছি। 1 মাস ওর সাথে থাক, একটু কষ্ট করে। আমাদের ম্যাচে একটা ছেলে চলে যাবে, তখন তুই চলে আসিস। এখন ভাই প্লিজ মেনে নিয়ে থাক। তাই বলে একটা মেয়ের সাথে? আর ওই মেয়েটা জানে তুই এই বুদ্ধি পাকিয়ে রাখছস? আরে ওকে আমি বুঝিয়ে বলছি। ওই কিছু শর্ত দিয়েছে, ওইগুলো মানলে হবে। আর আমি তোকে তো চিনি, তাই এটাতে রাজি হয়ে গেছি। আদিত্য কিছু বলতে যাবে, তখন পেছন থেকে কেউ একজন বলে উঠল, রাফি। তুই চলে এসেছিস? রাফি রাত্রির কাছে গেলে আদিত্য পেছনের দিকে তাকালো। আদিত্য রাত্রিকে দেখে বলল, তুমি এখানে? তুমি এখানে কি করো? তোরা একে অপরকে চিনিস নাকি? হ্যাঁ, ট্রেনে পরিচয় হয়েছে। ওই তো আমাদের ক্লাসমেট। সাথে তোর রুমমেট। কি আদিত্য আমার সাথে থাকবে? তুমি আমার রুমমেট? তাহলে ভালোই হইলো। এখন তাহলে দুইজন চল। একটা সিএনজি নিয়ে 3 জন চলে গেল। বাসায় গিয়ে রাফি 2 জনকে দেখিয়ে দিয়ে চলে গেল। আদিত্য রাগ হতে লাগলো, বাট নিজের রাগ কন্ট্রোল করে নিল। আদিত্য তারপর 2 জন একসাথে রুমটা ভালো করে সাজিয়ে নিল। রাত্রি নিচে বিছানা করে নিল, আর আদিত্য একপাশে বিছানা করে নিল। আদিত্য শুয়ে পড়তে ওর ভাইয়া কল দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আদিত্য, তোর খাট আগামীকাল চলে যাবে, আর মেয়েটার সাথে অ্যাডজাস্ট করে নে। মেয়েটা আমাদের চাচাতো বোন হয়। মানে কেমন চাচাতো বোন? ছোট চাচ্চুর মেয়ে এটা। ওর কাছে ফোনটা দে। রাত্রি, তোমার সাথে আমার ভাইয়া কথা বলবে। রাত্রি ফোনটা নিয়ে কথা বলতে লাগলো। আদিত্য ভ্যাবাচাকা খেয়ে গেল। রাত্রি কথা বলে শেষ করে আদিত্যকে দিয়ে বলল, যাক ভালো হলো, তুমি যে আমার চাচাতো ভাই। এখন আর কোনো সমস্যা থাকলো না। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হয়ে খাবার ব্যবস্থা করি গা। আদিত্য উঠে ফ্রেশ হয়ে এসেছে, বাইরে চলে গেল। বাহির থেকে খাবার কিনে চলে আসতো। রুমে এসেছে দেখে রাত্রি কান্না করছে। আদিত্য রাত্রিকে বলল, আরে আমি তো খাবার কিনে নিয়ে এসেছি, এত কাজ করে আবার রান্না করছো কেন? কিনে নিয়ে আসবে আগে বলবে না? আমি তো ভেবেছিলাম তুমি একাই খেয়ে চলে আসবে। আমাকে কি তোমার বেঈমান মনে হয় নাকি? আরে না, কি যে বলো না। আচ্ছা তুমি খাবারটা রাখো, এইগুলো দুপুরে খাইলে হবে। বাট তুমি এত কিছু কই পেলে? আমার যে আম্মু আমার ব্যাগে সব তুলে দিয়েছে। এখন দুবেলা রান্না করে খাওয়া যাবে। আগামীকাল বাজার করে নিয়ে আসতে হবে। আর আকাশ ভাইয়া তো আমাদের জন্য খাট পাঠিয়ে দিবে। 2টো টেবিল চেয়ার সব আগামীকাল দিয়ে যাবে। ভাইয়া আমাকে সব আগেই ঠিক করে রাখছে, আমাকে একবার বলেও নাই। আমাকে তো বলে নাই তুমি থাকবে, আমাকে জাস্ট বলেছে তোমাদের সব কিছু পাঠিয়ে দিব। আমি ভেবেছিলাম তুমি ভাই আর বন্ধু হবে হয়তো। ও আচ্ছা, খাবারটা খেয়ে নাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। ধুর, তুমি পারবে কি? আমি মোটামুটি সব পারি, আম্মুর থেকে সব শিখেছি। তুমি যাও, খেয়ে নাও। রাত্রি খেতে চলে গেল। আদিত্য রান্না করতে লাগলো। রান্না শেষ করে আদিত্য একপাশে রেখে বিছানায় উপর হয়ে শুয়ে থেকে ফোন টিপতে লাগলো। রাত্রি আর চোখে আদিত্যকে দেখতে লাগলো। আদিত্য ফোনটা রেখে রাত্রিকে বলল, রাত্রি তুমি কি বের হবে? আমি এখন বের হব, নতুন জায়গা, একটু ঘুরে সব চিনে নেওয়া ভালো। ওকে, আমিও যাব, আমি রেডি হয়ে আসছি। রাত্রি চলে গেল। আদিত্য ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ করে আইডিটা ডিসেবল হয়ে গেল। আদিত্য ভ্যাবাচাকা খেয়ে গেল। ধুর চাই, কয়েকদিন ধরে আমার সাথে কি যে হচ্ছে না, ফেসবুকটাও নষ্ট হয়ে গেল। ধুর,
ফেসবুকেই যাব না। আদিত্য রাগ করে ফেসবুক মেসেঞ্জার ডিলিট করে দিল। রাত্রি আসলে ফোনটা রেখে দিয়ে দুজন বের হলো, সারাদিন ঘোরাঘুরি করলো। সন্ধ্যার দিকে আদিত্য আর রাত্রি বাসায় চলে আসলো। এসেছে দুইজন ফ্রেশ হয়ে পড়তে বসলো। দুজন পড়া শেষ করে হালকা খাবার খেয়ে দুজন ঘুমিয়ে গেল। সকালে সব জিনিসপত্র আসলো। আদিত্য রাত্রি দুইজন মিলে সবকিছু গোছাতে লাগলো। সারাদিন সব গোছাতে গোছাতে দুপুর হয়ে যায়। গুছিয়ে দুইজন খাটের উপরে ধপাস করে শুয়ে পড়ে। আদিত্য সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ে। কি হলো, এভাবে লাফ দিয়ে উঠলে কেন? আচ্ছা, ভাইয়ার 2টা খাট পাঠানোর কথা ছিল না? একটা খাট কেন পাঠালো? এখন তুমি শুইবা নাকি আমি শুইব? আচ্ছা, তুমি কি বোকা নাকি? 2টা খাট কিভাবে পাঠাতো? সবাই জানে আমরা স্বামী স্ত্রী। এখন যদি 2টা খাট পাঠায় সবাই সন্দেহ করবে। বাড়িওয়ালা জানলে না লাথি মেরে বের করে দিবে। তো এখন কে নিচে ঘুমাবে, কে উপরে ঘুমাবে শুনি? দুজন একসাথে ঘুমাবো, মধ্যে কোল বালিশ থাকবে আর সাথে বর্ডার দেওয়া থাকবে। অসম্ভব। ধুর, তুমি খাটে শুয়ে থাকো, আমি তোমার সাথে ঘুমাতে পারবো না। তুমি যত চাচাতো বোন হও না কেন, তুমি বড়, আমিও বড় হইছি। আমি আমার সমস্যা হচ্ছে না, তোমার এত সমস্যা, তাহলে তুমি নিচে গিয়ে ঘুমাবে। দরকার হলে তাই করব। আদিত্য বাহিরে চলে গেল। আদিত্য বাহির থেকে একটা পাটি কিনে নিয়ে আসলো। বাসায় এসেছে, পাটির উপরে একপাশে বিছানা করে রেখে দিল। দুজন বই পড়তে লাগলো টেবিলে বসে। পড়া শেষ করে দুইজন খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে দুইজন কলেজে চলে যায়। এভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসের ভিতরে রাত্রি আদিত্যকে ভালোবেসে ফেলে। রাত্রি আদিত্যর খুব কেয়ার করে। আজ ছুটির দিন, আদিত্য ঘুমে আছে। রাত্রি আস্তে আস্তে করে আদিত্যের কাছে যেতে লাগলো। আদিত্য বুকের মাথা দিয়ে শুয়ে থাকতে লাগলো। আদিত্য বুকের উপরে ভারী কিছু অনুভব করতেই লাফ দিয়ে উঠে পড়ে। আদিত্য রাত্রিকে দেখে বলল, এই তুমি এখানে কি করছো? সরি, ঘুমের ভিতরে তোমার এখানে পড়ে গিয়েছি। ও আচ্ছা, উঠো, ব্যথা পাও নাই তো? না, আচ্ছা তুমি ঘুমাও। আদিত্য আবার ঘুমোতেই যাবে, রাত্রি উঠে পড়ল। তখন রাত্রির ফোনে কল আসলো। রাত্রি কিছুক্ষণ কথা বলে আদিত্যর কাছে এসেছে, বলল, আদিত্য বাসায় যাবে না? না, কেন? 1 সপ্তাহ তো ছুটি আছে, চলো বাসায় যাই আর তোমার কয়েকটা পিক দাও তো। বাসায় গিয়ে সবাইকে দেখাতে হবে, তোমাকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে। আদিত্য কিছু বলার আগেই রাত্রি আদিত্যর পাশে বসে কয়েকটা ছবি ওঠালো। আদিত্য কিছু বলল না। এই খবরদার কাউকে পিক দেখাবে না। আমি একেবারে সবার সাথে দেখা করব, একটু সবাইকে চমকে দিব। আর আমাদের সামনে পরীক্ষা শেষ করে তুমি আর আমি একসাথে যাব, সবাইকে চমকে দিব। ওকে? ওকে, এটা ভালো বুদ্ধি। আচ্ছা, তাহলে আমিও এই সপ্তাহে যাব না। আর ভাইয়ার বিয়ে তো তুমি গেলে বিয়ের ডেট ফেলবে। ভাইয়ার সাথে কথা বলছি আমি, পরীক্ষা শেষে আমি যাব চলে। আর এখন আমাকে আরো ভালো করে পড়তে হবে। আচ্ছা থাকো, আমাকে ঘুমাতে দাও। আদিত্য আবার ঘুমিয়ে গেল। আদিত্য ঘুমাতে দেখে রাত্রি আস্তে আস্তে করে আদিত্যর বুকের উপর মাথা দিয়ে পিক তুলে নিল। আদিত্য 12টার দিকে ঘুম ভাঙলেই উঠে বসলো, বলল, উফ, অনেক মাথা ব্যথা করছে এখন। না খেয়ে এত ঘুমালে মাথা ব্যথা তো করবেই। যাও, উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আদিত্য উঠে ফ্রেশ হয়ে এসেছে দেখে রাত্রি মাথায় তেল দিচ্ছে, কিন্তু একা দিতে অনেক কষ্ট হচ্ছে। আদিত্য বলল, আমার কাছে দাও, আমি দিয়ে দেই। তুমি তেল দেওয়া পারো নাকি? হ্যাঁ, আমি সব পারি, আম্মুকে অনেকবার তেল দিয়েছি তো। তোমার বউ অনেক ভাগ্যবতী হবে তোমার মতো স্বামী পেয়ে। হুট করে বউয়ের কথা শুনতেই আদিত্য আদিবার মুখটা চেয়ার চোখের সামনে ভেসে উঠল। আদিত্য কেন জানি আদিবাকে মিস করতে লাগলো। নিজের অজান্তেই আদিবার প্রতি অন্যরকম ফিলিংস কাজ করতে লাগলো। আদিত্যকে ভাবতে দেখে রাত্রি বলল, কি ভাবো এত? কই কিছু না তো। আদিত্য রাত্রিকে চুলে তেল দিয়ে দিতে লাগলো। রাত্রি আদিত্যর স্পর্শগুলো অনুভব করতে লাগলো চোখ বন্ধ করে। রাত্রিকে তেল দিয়ে হাত ধুয়ে এসেছে, খাবার খেয়ে নিল, তারপর পড়তে বসলো। রাত্রি এসেছে আদিত্যর মাথা টিপে দিতে লাগলো। আদিত্য কিছু বলল না, কারণ মাথা ব্যথা করলে রাত্রি সবসময় এভাবে টিপে দেয়। তোমার বর অনেক ভাগ্যবান হবে, তোমার হাতে একটা জাদু আছে। তাই নাকি? ও হ্যাঁ, শোনো, আমি আগামীকাল মাসে চলে যাব, আর মহিলা হোস্টেলে 2টা সিট খালি হয়েছে, তুমিও তাহলে সেইখানে চলে যাও। আমি আর 3 দিন পর যাব, বাট তোমাকে অনেক মিস করব। মিস করার কি আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও, আমি চলে আসব তোমাকে সাহায্য করতে।
হুট করে রাত্রির মনটা খারাপ হয়ে গেল। আদিত্য রাত্রিকে ধরে খাটে বসিয়ে দিয়ে বলল, দেখো, তোমার চিন্তার কোনো কারণ নাই। সবাই জানে তুমি আমার স্ত্রী, শুধু আমাদের কাছে ফ্রেন্ডরা জানে তুমি আমার বোন হও। সো সবাই তোমাকে ভয় পায় আমার স্ত্রীর জন্য, তাই এত টেনশন নিও না। আচ্ছা আদিত্য, একটা কথা বলবো? রাত্রি কিছু বলার আগে রাফি কল দিল। রাফির সাথে কথা বলা শেষ করে বলল, রাত্রি আমাকে আর যেতে বলল, তাহলে আমি রেডি হয়ে নেই। কথাটা বলে আদিত্য সব গুছিয়ে নিতে লাগলো। রাত্রি চোখের পানি টলমল করতে লাগলো। আদিত্য রেডি হয়ে রাত্রি থেকে বিদায় নিয়ে চলে গেল। রাত্রি রুমে এসেছে, কান্না করতে লাগলো। আদিত্যর যাওয়ার 3 দিন পর রাত্রি বাসা ছেড়ে দেয়, হোস্টেলে গিয়ে ওঠে। দুইজন ক্লাস করে একসাথে, আর সপ্তাহ ছুটি পেলে দুজন ঘুরতে বের হয় প্রতিবারের মতো। এভাবে আদিত্যর পরীক্ষার সময় চলে আসে। আদিত্য আর রাত্রি ভালো করে পরীক্ষা দিয়ে পরীক্ষায় দুজন শেষ করে গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। আদিত্য স্টেশনে নামতেই আকাশ কল দেয়। আদিত্য, তুই আর রাত্রি কত দূর আসলি? ভাইয়া, এই তো স্টেশন নামলাম দুইজন। ও আচ্ছা, তাহলে একটা অটো রিক্সা নিয়ে চলে আয়। বাসা কোথায় আমি কি জানি নাকি? এমনি কি অটো নিয়ে যাব? আরে বোকা, দাদু নাম বলেন। এই গ্রামে দাদুকে সবাই চেনে, আর রাত্রি তো আছে, ওই সব করবে। আচ্ছা, রাত্রি ডাকছে। আদিত্য ফোনটা কেটে রাত্রির পেছন পেছন যেতে লাগলো। একটা অটো রিক্সা নিয়ে দুইজন বাড়িতে চলে গেল। বাড়ির সামনে নামিয়ে দিতে আদিত্য একদম কাদার ভেতরে গিয়ে পা পিষ্টে পড়ে গেল। রাত্রি আর রিক্সাওয়ালা তার পাশে মানুষজন খুব হাসতে লাগলো। আদিত্য রেগে বলল, উফ, হাসি থামাবে। এখানে গর্ত কে করছে? আরে আমার হাত ধরে ওঠো, গর্ত কেউ করে নাই, বৃষ্টির পানিতে এমন হয়েছে। আদিত্য রাত্রির হাত ধরে ওঠালো। আদিত্য কাদা দিয়ে মুখ ভরে আছে, টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে গেট দিয়ে ভেতরে ঢুকলো। দরজা খুলে দেখে দুইজন ভেতরে ঢুকে পড়ল। কি ব্যাপার, সদর দরজা খোলা কেন? আরে এটা গ্রাম, যখন যে পারে আসে, তাই এটা খোলা থাকে। আদিত্য আর একটু হাঁটতে দেখে ওর আম্মু, দাদিমা, আকাশ ভাই সবাই বসে আছে, সাথে অনেক মানুষ। আদিত্যকে দেখে আকাশ বলল, আম্মু, ভূত ভূত। ভাইয়া, আমি ভূত না। আরে ভাইয়া, ওই ভূত না, ওই আদিত্য। এই কি আদিত্য, বাবার এই অবস্থা কেন? আর বলো না আম্মু, আমাদের গেটের সামনে যে গর্ত আছে না, ওটাতে পিছলে গিয়ে পড়ে গেছে। আহারে, আমার দাদু ভাইটা দাদু বাড়ি আসতে নাচতে পড়ে গেল। সাথী, তোর ভাইয়াকে রুমে নিয়ে যা। দাদু ভাই, যাও ফ্রেশ হয়ে আসো। আদিত্য সবার সাথে পরিচয় হয়ে নিয়ে সাথীর সাথে চলে গেল। একটা রুমের সামনে গিয়ে সাথী বলল, ভাইয়া, এটা আপনার রুম। ধন্যবাদ। আদিত্য রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। তারপর ড্রেস চেঞ্জ করে নিচে নেমে গেল। নিচে থেকে অনেক মেয়ের হাসাহাসি করার শব্দ ভেসে পাওয়া আসছে। আদিত্যকে নিচে যেতে দেখে রাত্রি বলল, ওই তো আদিত্য চলে এসেছে। মাশাআল্লাহ, মেয়ে জামাই তো আমার হিরোদের মতো দেখতে। আদিত্য নিচে নেমে সবাইকে সালাম দিল। কয়েকটা মেয়ে পেছনে ঘুরতেই আদিবা চমকে গেল, সাথে আদিত্য চমকে গেল, বুকের ভেতর ঢুক করে উঠল। আদিত্য কিছু বলতে যাবে, তখন রাত্রির আব্বু এসেছে, আদিত্যকে ধরে সোফায় বসিয়ে দিল। দাদু ভাই, কখন এসেছো? আদিত্য উঠে গম্ভীরভাবে মুখ নামিয়ে বলল, আমার কথা সবাই ভুলে গেছে, গার্লফ্রেন্ডও আমাকে ভুলে গেল। আমি কখন এসেছি, হাত কতখানি ব্যথা পাইলাম, গার্লফ্রেন্ড একবার খোঁজও নিল না। কখন এসেছে বলছে, কখন আসলাম। হাতে ব্যথা পাইছো তুমি দেখি? আমার সোনাটায় কি হয়েছে দেখি। আদিত্যর দাদিমা এসেছে, আদিত্যর হাত ধরে দেখতে লাগলো। আদিত্য বলল, তেমন ব্যথা পাই নাই, এমনি মজা করলাম। আচ্ছা, আমার ভাবি কোনটা এইগুলোর ভিতরে? আদিত্য সবার সাথে পরিচয় হয়েছে কি? আদিত্যর বড় চাচি এসেছে, বলল, এইটা আমাদের আদিত্য বাবু নাকি? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো। এইটা তোমার বড় চাচি, ওইটা তোমার বড় চাচু, আর মেজো চাচু বাহিরে গেছে, এখনো আসে নাই। আর ওই যে দেখছো, ওইটা তোমার মেজো চাচি, আর এইটা তোমার বড় আপু। এভাবে এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আদিত্য সবাইকে সালাম দিল। আদিবা আদিত্যর ফুফাতো বোন হয়। আদিত্য আদিবাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মানে? আন্টি, ঠিক বুঝতে পারলাম না। আদিত্য, তোমাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলছিলাম না, এটাই সারপ্রাইজ। সবাই মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। কেন, তুমি খুশি হও নাই? আদিত্য আদিবার দিকে তাকাতেই আদিবা চলে যেতে লাগলো। আদিত্য ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, এইসব কি বিয়ে মানে?
আমাকে তো একবার বলেও নাও। বলতে হবে না, আমার ছেলের ব্যাপারে আমি জানি। আর রাত্রি আমাকে সব বলেছে। তোদেরকে স্বামী স্ত্রী হিসেবে সবাই জানে। সেখানে সত্যি সত্যি বিয়ে হয়ে গেলে এইটা মিথ্যা নিয়ে থাকতে হবে না। কিন্তু আম্মু, আমাকে একবার জানানো দরকার ছিল না? খুশি ব্যাপার না, আমাকে একবার তো জানানো দরকার ছিল, তাই না? 1 সপ্তাহ পর গায়ে হলুদ, তারপর বিয়ে, আর আমি কিছুই জানি না। আসলাম ভাইয়ের বিয়ে খেতে, আর সেখানে উল্টা আমার বিয়ে। আরে সমস্যা কি? আমাদের শ্বশুর বাড়ি এক, আমাদের বিয়েও হবে একদিনে। এতেই তো আমার অনেক ভালো লাগছে। আর আদিত্য কিছু বলতে যাবে তখন দাদিমা বলল, দাদু ভাই এত রেগে যাচ্ছ কেন? তুমি তো আর কারোর সাথে প্রেম করো নাই, আর এতদিন রাত্রি দাদু ভাইয়ের সাথে থাকছো। তোমরা একে অপরকে এত সুন্দর বোঝো, সেখানে তোমরা দুজনই অনেক সুস্থ থাকবে দেখো। কিন্তু দাদিমা। উফ আদিত্য, এত কথা বলিস না তো। আমি যখন বলছি বিয়ে হতে, তখন 2 ছেলে বিয়ে করিয়ে নিয়ে যাব। আমার ঘরে 2টো মেয়ে আসবে, এইটা ভেবে আমি অনেক খুশি। আদিত্য কিছু বলতে গিয়ে আর কিছু বলতে পারল না। সবাই এই বিয়েতে অনেক খুশি দেখে আদিত্য আর কিছু বলল না। আদিত্য সোজা রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর রাত্রি এসেছে, দেখে আদিত্যর উপর হয়ে শুয়ে আছে। তখনই রাত্রি আদিত্যর পিঠের ওপর শুয়ে পড়ল। আদিত্য চমকে গিয়ে রাত্রিকে সরিয়ে দিতে রাত্রি আদিত্যকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এই এমন করছো কেন? 8 দিন পর তুমি একেবারে আমার হয়ে যাবে, এখন এত লজ্জা পাও কেন? রাত্রি আমার উপর থেকে সরো, যখন বিয়ে হবে তখন দেখা যাবে। না না, আমার হবু স্বামীর বুকে আমি শুয়ে থাকবো, তাতে তোমার কি? আদিত্য কিছু বলতে যাবে তখন দেখে আদিবা দরজা দিয়ে সব দেখছে। আদিত্য কিছু বলবে তার আগে আদিবা দৌড়ে ছুটে চলে গেল। আদিত্য রাত্রিকে সরিয়ে দিয়ে বলল, উফ, বিরক্তিকর। রাত্রি, আমার এইসব ভালো লাগে না। প্লিজ বেহায়াপনা করো না, আমার রাগ তুলো না। আদিত্য রাত্রিকে খাটে ফেলে দিয়ে উঠে রুম থেকে বের হলো। আদিত্য আদিবা যেদিকে গেছে ওইদিকে যাচ্ছিল, কারোর সাথে ধাক্কা লাগলো। সরি, আমি দেখতে পাই নাই। উহ দেবুরজি, এভাবে কেউ হাঁটে? আর একটু হলে পড়ে যেতাম। এভাবে কোথায় যাচ্ছ? আপনি কি ভাবি? ঠিক ধরেছ, আমি তোমার ভাবি। কিভাবে জানবো? আপনি নিজেই তো দেবজি বলেন। হ্যাঁ, তাই তো। আচ্ছা চলো ছাদে যাই, সবাই আড্ডা দিচ্ছে। আদিত্য কিছু বলতে যাবে তখন রূপা হাত ধরে নিয়ে যেতে লাগলো। আদিত্য 2 চোখে আদিবাকে খুঁজতে লাগলো। ছাদে গিয়ে আদিত্যকে ধরে ওর চাচাতো ভাই বোন ধরে বসালো। ওরা সবাই গানের কলি খেলছিল। আদিত্য দেখলো আদিবা এখানে বসে আছে। ভাইয়া গানের কলি খেলবে? না, তোমরা খেলো। আদিত্য উঠে গিয়ে ওর দাদিমার পাশে বসলো, আর ওর দাদিমার ওই পাশে আদিবা বসে আছে। আদিত্য ওর দাদিমাকে ধরে বলল, গার্লফ্রেন্ড, তুমি দাদুর কাছে বসা বাদ দিয়ে এখানে কি করো? হ্যাঁ, যাও দাদুর কাছে গিয়ে বসো। আদিত্যর কথা শুনে ওর দাদিমাকে ওর চাচাতো বোনেরা ধরে ওর দাদুর পাশে বসিয়ে দিল, আর আদিত্য আদিবার সাথে খেসে বসলো। আদিত্যর পাশে এসেছে ওর আম্মু, এসেছে বলল। আদিবা আদিত্যর স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠতে লাগলো। আদিবা উঠতেই যাবে তখন আদিত্য হাত ধরে ফেলে। সবাই অবাক হয়ে তাকাতেই আদিত্য সাথে সাথে বলে, কোথায় যান? সবাই আড্ডা দিচ্ছে, আপনি বসেন, কোথাও যাওয়া চলবে না। আমার মাথা যন্ত্রণা করছে, আমাকে যেতে হবে। আদিবা হাত ছেড়ে দিল। আদিবা উঠে দৌড়ে চলে গেল। আদিত্য বেশ কিছুক্ষণ থেকে একটা অজুহাত নিয়ে উঠে গেল। রাত্রি ওদের সাথে আড্ডা দিতে লাগলো। আদিত্য উঠে গিয়ে আদিবাকে খুঁজতে লাগলো। বেশি কিছু দূরে যেতে কান্নার আওয়াজ কানে ভেসে আসতেই আদিত্য ওই রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকে দেখে আদিবা উপর হয়ে কান্না করছে। আদিবা দরজা খোলার শব্দ পেয়ে সাথে সাথে চোখ মুছে ঘুরে তাকাতেই দেখে আদিত্য। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? মাথা যন্ত্রণা বেশি করছে তাই। ও আচ্ছা, ওয়েট, এখনই সব ব্যথা দূর করে দিচ্ছি। আদিত্য ড্রেসিং টেবিল থেকে তেল নিয়ে আদিবার কাছে গেল। আদিবা বলল, কি করবে, যাও এখান থেকে, কেউ দেখলে খারাপ ভাববে। দেখবে, এতে সমস্যা কি? চুপ করে বসে থাকো। আদিত্য আদিবার পাশে বসে মাথায় তেল দিয়ে দিতে লাগলো। তারপর আস্তে করে আদিবাকে কোলে মাথা দিয়ে শুইয়ে দিল। আস্তে আস্তে আদিবার কপালে টিপে দিতে লাগলো। আদিত্য চলে যাও, অনেক করছো। তুমি ঘুমাও, তখন চলে যাব। আদিত্য, তোমার তো বিয়ে, তোমাকে ডিভোর্স দিতে হবে, না হলে তো তুমি বিয়েও করতে পারবে না। ও আচ্ছা।
আচ্ছা চিন্তা করো না, আমি উকিলের সাথে কথা বলবো। আর দুঃখিত, তোমাকে পেপার পাঠিয়ে দেওয়ার কথা ছিল, বাট আমি অনেক কাজের চাপে ছিলাম, তাই আর ওইসব ভাবতে পারি নাই। ও আচ্ছা। আদিত্য ডিভোর্সের কথা শুনে কেমন যেন একটা লাগতে লাগলো। আদিবা হঠাৎ করে বলল, আচ্ছা আদিত্য, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? হুম। আমাদের তো ডিভোর্স হয়ে যাবে। আমি ভাবছি ওইদিকে আমিও বিয়ে করব, একদিনে দুজন বিয়ে করে গেলে ভালো হবে, কি বলো? হুম। আচ্ছা আদিত্য, ধরো আমাদের এই বিয়ের কথা কেউ জেনে গেল, তখন কি হবে? আদিত্য, আমার মনে হয় তোমার আমার সাথে বেশি কথা বলা উচিত না। হুম। কি হুম হুম করছো? হ্যাঁ। আদিবা আদিত্যের কোল থেকে উঠতে কিছু বলবে, তখন রাত্রি দরজা থেকে বলতে বলতে ঢুকলো। আপু, আমরা সবাই ঘুরতে যাব, তুমি কি যাবে নাকি শুয়ে থাকবে? কথাগুলো বলেই সামনে তাকাতেই দেখে আদিত্য আছে। তুমি এখানে কি করো? আপুর সাথে গল্প করছিলাম। ও আচ্ছা, আদিত্য যাও, রেডি হয়ে আসো, আমরা সবাই ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবি? পাশে নদীর পাড়ে যাব। ওকে। আদিত্যকে রাত্রি হাত ধরে নিয়ে যেতে লাগলো। আদিবা ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিবা ড্রেস চেঞ্জ করতে গেল, আর এইদিকে আদিত্যকে রুমের ভেতর নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপর শুয়ে দিয়ে আদিত্যর উপরে উঠতে যাবে, তখন আদিত্য উঠে বলল, আরে দেরি হয়ে যাচ্ছে তো, তুমি বাহিরে যাও, আমি ড্রেস চেঞ্জ করে নেই। আমি এখানে অপেক্ষা করছি, তুমি যাও। আদিত্য ব্যাগ থেকে একটা পাঞ্জাবি বের করলো, নীল কালারে। ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। রাত্রি নিচে চলে গেছে। আদিত্য পাঞ্জাবি পরে সিঁড়ি দিয়ে নামছে, তখন পেছন থেকে আদিবা নীল শাড়ি পরে নামছিল। সবাই অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে দেখতে লাগলো। রূপা দুইজনকে দেখে বলল, আদিত্য ব্যাগ থেকে একটা পাঞ্জাবি বের করলো নীল কালারের। ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। রাত্রি নিচে চলে গেছে। আদিত্য পাঞ্জাবি পরে সিঁড়ি দিয়ে নামছে, তখন পেছন থেকে আদিবা নীল শাড়ি পরে নামছিল। সবাই অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে দেখতে লাগলো। রূপা দুইজনকে দেখে বলল, মাশাল্লাহ, আদিবার আমার দেবর দিকে খুব সুন্দর লাগছে, খুব মানিয়েছে। দুজনকে দেখে মনে হচ্ছে জামাই বউ। রূপার কথা শুনে রাত্রির রাগ উঠে গেল। আদিত্যর পেছনে ঘুরে আদিবার দিকে তাকাতেই আদিবা হোঁচট খেয়ে পড়ে যেতে নিবে। সাথে সাথে আদিত্য ধরে ফেলে। আদিত্য হিরোদের মতো এক পলকে আদিবার চোখের দিকে তাকিয়ে আছে। রাত্রি এসেছে দুইজনকে আলাদা করে দিয়ে বলল, আপু, আর একটু হলে তো পড়ে যেতে। তুমি আজকাল কোন দিকে মনোযোগ দিয়ে থাকো? আসার পর থেকে কেমন গম্ভীর মুখে থাকো? আগে তো কত হাসি খুশি থাকতে, ব্যাপার কি বলো তো? আরে কি ব্যাপার হবে, মাথাটা যন্ত্রণা করছে কয়েকদিন ধরে, তাই আর কিছু ভালো লাগছে না। যাই বলো, আদিত্য আর আদিবাকে কিন্তু সুন্দর মানাইছে। কিরে, তোরা দুইজন এক কালার ড্রেস পরেছস, তোরা কি মিলিয়ে পড়ছস নাকি? তোমাদের মিল আছে বলতে হবে। আচ্ছা চলো তো, এসব কথা বাদ দাও। আদিত্য আর সবাই হাঁটতে লাগলো। আদিবা আদিত্যর সামনে দিয়ে হাঁটছে। রাত্রি আদিত্যর হাত ধরে যেতে লাগলো। সবাই অটোরিকশা উঠতে লাগলো। আদিত্য, আদিবা, রাত্রির সাথী একসাথে বসলো। আদিত্যকে রাত্রি শক্ত করে ধরে কাঁধে মাথা দিয়ে বসে আছে। আদিবা বারবার তাকাচ্ছে। রাত্রি এটা খেয়াল করে আদিত্য আদিবার দিকে তাকিয়ে দেখছে। সারা রাস্তায় আদিত্য আদিবাকে রাত্রি খেয়াল করলো, শুধু কিছু বললো না। নদীর পাড়ে গিয়ে গাড়ি থেকে নেমে সবাই হাঁটতে লাগলো। আদিত্য, আদিবা আর রাত্রি একসাথে হাঁটছে। অনেকেই ওদের বলতে লাগলো আদিবার স্বামীর সাথে অনেক সুন্দর মানিয়েছে। সবাই প্রশংসা করতে লাগলো। আদিবার আম্মুকে বলতে লাগলো। আদিবার আম্মু সবাইকে বোঝাতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বলল, আদিবা, তুই কেন এই নীল কালার শাড়ি পরছো? সবাই তাদের স্বামী স্ত্রীর ভাবছে। পপি, আমরা কেউ জানতাম না যে আমাদের এক কালার পাঞ্জাবি শাড়ি হবে। আমি আমার পছন্দ মতো পরছি। ওইসব বাদ দিয়ে আমাকে কিছু ছবি তুলে দাও। আদিত্যকে টেনে নিয়ে গেল। আদিত্য রাত্রি পিক তুলে দিতে লাগলো। আদিবাকে দেখে বলল, আপনি পিক তুলবেন না, আসেন পিক আর ভিডিও বানিয়ে দেই। না থাক, তোমরা উঠো। আরে আসেন, এত লজ্জা পান কেন? আদিবার ফোনটা নিয়ে লক খুলতে রাত্রি অবাক হয়ে গেল, বাট কিছু বলল না। আদিবাকে ভিডিও আর পিক বানিয়ে দিতে লাগলো। আরেকটা ভিডিও বানাতে গিয়ে আদিত্য আদিবার হাত ধরে কয়েকটা ভিডিও বানিয়ে দিল। রাত্রির খুব রাগ হতে লাগলো, কিন্তু কিছুই বলল না। সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় ফিরে আসতো। আদিত্য রুমে বসে থেকে ফেসবুকিং করছিল। তখন রাইসার কথা মনে পড়ে ফোন দিতে যাবে, তখন দেখে ফোন নাম্বারটা খুঁজে পেল না। আদিত্য নিচে গিয়ে আদিবাকে বলল, আদিবা শোনো তো। আদিত্য, আদিবা তোমার বড় আপু হয়, কিন্তু সম্মান দিয়ে কথা বলো। সরি। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ বলো কি বলবে। আদিত্য কিছু বলতে যাবে, তখনই রাইসা চলে আসে। সবার সাথে কুশল বিনিময় করে আদিত্যকে দেখে না দেখার ভান করে বলল, কি দাদু, কি অবস্থা?
নাতনিকে তো ভুলেই গেছো। আরে ভুলি নাই, তুমি তো আসো না। আসো ভিতরে আসো। তোমার আম্মু কই, আসে নাই? না তো দাদু, শুনলাম দাদিমা নাকি এসেছে। রাইসা কেমন আছোস? আপনি আমাকে কিছু বলছেন? আপনাকে ঠিক চিনতে পারলাম না। তুমি রাইসাকে চেনো? কানের নিচের কয়েকটা দিলে মনে হয় চিনতে পারবি। সি, কে আপনি? আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? ওই ফাজিল মেয়ে, দুজনের মধ্যে কি হয়েছে? কিছুই না, আমি ওনাকে চিনি না, না উনি আমাকে চেনেন। আর আদিপা আপু, বাহ, তোমরা দেখে অনেক ভালোই আছো। রাইসা, তোমার সাথে কথা আছে। আমার তোমাদের সাথে কথা নেই। ওয়েট, আমার সাথে তোর কথা নাই তাই না? আদিত্য কথাটা বলে যেই মারতে যাবে তখন আদিত্যর আম্মু ধরে বলল, কখন থেকে তোমার বেয়াদবি দেখছি। আরে আম্মু, ওই আমার বেস্ট ফ্রেন্ড রাইসা। আর তোমাকে বলেছিলাম না এটা সেই রাইসা। ওদের সাথে যোগাযোগ হয় নাই জন্য এমন ব্যবহার করছে। মানটি, আমি রাইসা, আমার ফ্রেন্ড। আদিত্য ওর হাত টেনে নিয়ে যেতে লাগলো। হাত ছাড়, জামাই বউ তো ভালোই আসোস, আর একবার আমাকে বলার প্রয়োজনও মনে করি না। চুপ, এইসব মুখে আনিস না। তুই যা ভাবছস তা কিছুই না। আদিবা আমার ফুফাতো বোন, এইটা আমার দাদার বাড়ি। দেখ, আমাদের সম্পর্কে কাউকে বলিস না, কেউ আমাদের সম্পর্কে জানে না। আর রাত্রির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর আদিবা বলছে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কি ডিভোর্স দিবে মানে? আর কিছু বলবে তখন খাবার খাওয়ার জন্য ডাক দেয়। আদিত্য তখন চলে যায়, রাইসার সাথে যায়। সবাই টেবিলে বসে পড়ে, সাথে রাইসাকে বসিয়ে দেয়। আদিত্যর দিকে তাকিয়ে আছে। আদিত্যকে মিষ্টি জাতীয় খাবার দিতে যাবে তখন আদিবা বলল, মামি ওকে মিষ্টি কোনো কিছু দিও না, ওই মিষ্টি কোনো কিছু খেতে পারে না। তুমি কিভাবে জানলে? আসলেই তো আপু, তুমি কিভাবে জানলে ওই মিষ্টি কোনো কিছু খেতে পারে না? আদিবা সবার কথা শুনে বিষম খায়। আদিত্য সাথে সাথে পানি দিয়ে বলে, আরে এভাবে দুইজন জেরা করছো কেন? তখন যে আদিবা রুমে ছিলাম, তখন চা অফার করলে আমি তখন সব বলি, সেই থেকে জানে। আবার সবাই স্বাভাবিক হয়ে খেতে লাগলো। আদিত্য হালকা খেয়ে রুমে চলে গেল, সাথে রাইসাও গেল, সাথে রাত্রিও গেল। রাত্রি আদিত্যের সাথে ঘেঁষে বসলো। রাইসাকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, রাত্রি, এত ঘেঁষে বসছো কেন? একটু দূরে বসো। আমার সামনে এভাবে বসতে আমার শরম করে। রাত্রি আরো আদিত্যের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, আরে লজ্জার কি আছে? আমার হবু স্বামী, তার সাথে বললে কি বাহ কি, আর লজ্জা পাও না তো? উফ, রাত্রি সবসময় এসব ভালো লাগে না কিন্তু। প্লিজ হাত ছাড়ো, আমার ফ্রেন্ডদের সামনেও এত ন্যাকামি করো না তো। আদিত্য, তুমি রাইসার সাথে আমাকে অপমান না করলেও পারতে। ওকে তোমার এত সমস্যা হচ্ছে যখন, আমি তোমাকে বিয়ে করে তারপর টাচ করব, তার আগে না। গুড বাই। রাত্রি রেগে রুম থেকে বের হয়ে গেল। আদিত্য কিছুটা বিরক্ত নিয়ে ওর চোখে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাইসার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা না। আদিত্য, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। তোর স্ত্রী থাকার পরও কিভাবে তুই অন্য নারীকে বিয়ে করছস? দেখ আদিত্য, তোদের বিয়ে যেভাবেই হোক, আদিবাপু তোর স্ত্রী, তুই তাকে রেখে অন্য নারীকে বিয়ে করতে পারস না। স্ত্রী হয়েছে তাতে কি হয়েছে? আমি ওই বিয়ে মানি না। এইসব কথা রাখতো ভালো লাগছে না। একদম আমার উপরে চিল্লাবি না। একটা বিয়ের মানে তুই বুঝিস? খালি তো বোঝো মায়ের আঁচল ধরে বসে থাকতে। রাইসের কথা শুনে আদিত্য রেগে গেল। আদিত্য খাট থেকে উঠে চিল্লিয়ে বলল, মুখ সামলিয়ে কথা বলবি, একদম বাজি কথা বলবি না। প্লিজ তুই এখন থেকে যা, তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। প্লিজ যা এখন থেকে, ভালো লাগছে না আমার। তুই আসলে একটা পাগল, তোর মাথায় আসলে একটা তারছেনা। দূর, তোদের যা ইচ্ছে কর, আমার কিছু বলার নেই। রাইসের কথাটা বলেই রুম থেকে বের হয়ে গেল রাগে। আদিত্য খাটের ওপর বসে মাথা নিচু করে থাকলো। আদিত্য বুঝতে পারলো রাইসার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। রাইসা পেছন পেছন দৌড়ে যেতে লাগলো। আদিত্য নিচে গেলে আদিবা রাইসাকে ডাক দিয়ে রাইসা রেগে বলে, আমার কাজ আছে, আমাকে বাসায় যেতে হবে। সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। হুট করে মাথা গরম করে ফেলছি, সরি। এই কান ধরছি, আর রেগে কথা বলবো না। আমার হাত ছাড়, তোদের মাঝে এসে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, তোকে কিছু বলার, তুই যা ইচ্ছা কর। আর শোন, বিয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আর হ্যাঁ শোন, বিয়ের কার্ড পাঠিয়ে দিস, আর না দিলেও সমস্যা নেই, বিনা দাওয়াতে বিয়ে খেতে আসবো। গুড বাই। আদিত্যর এক হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে চলে গেল।
আদিত্যকে আর কিছু বলার সুযোগ দিল না। আদিবা আদিত্যর দিকে তাকিয়ে বলল, রাইসা রেগে গেলে কেন? কি বলছো তুমি? বেশি করে ফেলছি। ধুর, এই তোমার বোনের জন্য এমন হলো। ওর উপরে রাগ আমি রাইসের উপরে দেখিয়ে ফেলছি। আল্লাহ জানে আমার সাথে আর কথা বলবে কিনা। আদিত্য আর কিছু বলতে যাবে তখন রাত্রি নিচে এসে বলল, আব্বু, দাদু, আমার সবার সাথে কথা ছিল। হ্যাঁ ভাই বলো। আমাদের 1 সপ্তাহ পর না, এই 3 দিনে আমাদের বিয়ে হবে। আর দরকার হলে আমি আদিত্যকে আজ বিয়ে করতে চাই। মানে কি? মানে কিছুই না, 1 সপ্তাহ আমি সহ্য করতে পারবো না। তোমরা যে করে পারো এই 2 দিনের মধ্যে আমাদের বিয়ে দিয়ে দাও। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয় নাই, আমি একদম ঠিক আছি। আব্বু, তোমরা তাড়াতাড়ি বিয়ে দিবে নাকি আমি উল্টাপাল্টা কিছু করব? আরে এইসব কি বলছো? আচ্ছা, উল্টা পাল্টা করতে হবে না। 2 দিন পর থেকে বিয়ের সব আয়োজন করে ফেললে ভালো হবে। আর আমাদেরও ঢাকা যেতে হবে। ওর আব্বু বেশি দিন থাকতে পারবে না। তাহলে আজ থেকে সব দাওয়াত দিয়ে দেয়। বড় ভাইয়া ও তো আজ আসবে। সবাই আলোচনা করতে লাগলো। আদিবার চোখগুলো পানিতে ভরে যেতে লাগলো। আদিত্য আদিবার দিকে তাকিয়ে থাকলে আদিবা নিজেকে কন্ট্রোল করে বলল, মামা, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ মামুনি, বলো। আমার ছোট তো রাত্রির বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে আমি কেন বসে থাকবো? আমি চাচ্ছি সাদিক ভাইয়ের সাথে আমার বিয়েটা দিলে মন্দ হয় না। কথাটা বলেই লজ্জায় মাথা নিচু করে ফেললো। সবাই হাসতে লাগলো। আদিবার আম্মু হেসে বলল, কিরে, হঠাৎ কি হলো যে কবে থেকে বিয়ের কথা বলছি? তুই প্রতিবারই না করে দিলি, আজ আবার কি হলো যে নিজ মুখে বিয়ের কথা বলছিস? আরে নানু ভাই যখন একবার বলছে এইটাই ভালো হবে, 3টা বিয়ে একসাথে হলে ভালোই হবে। সাদিকরা তো আসছে, ওদের সাথে পরামর্শ করতে হবে। আদিত্য আদিবার দিকে তাকালেই আদিবা মুচকি হাসি দিয়ে চলে যায়। আদিত্য কিছু না বলেই রুমে চলে গেল। আদিত্য ঘুম থেকে উঠে দেখে বাড়িতে অনেক হইচই শুরু হয়ে গেছে। আদিত্য খাট থেকে উঠতে যাবে তখন ওর কাজিনরা এসেছে। ওকে তুলে সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে গায়ে হলুদের পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিয়ে গেল। আদিত্য কিছু বুঝে ওঠার আগে আদিত্য বারবার বলতে লাগলো, আরে তোমরা কি করছো? আজ গায়ে হলুদ নাকি? আমাকে তো কেউ কিছু বললো না। আদিত্যকে সোজা নিয়ে গেল। নিয়ে গিয়ে দেখে আকাশ ভাইয়ার সাথে আরেকটা ছেলে আছে। আদিত্যকে নিয়ে পরিচয় করিয়ে দিল। আদিত্য আদিবার হবু স্বামীর পাশে বসলো। সবাই নাচ গান করছে আর এক এক করে ওদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করলো। আদিত্য ওয়াশরুমে গিয়ে গোসল করে ড্রেস চেঞ্জ করে নিল। জানালা দিয়ে দেখতে পেল আদিবার ওর হবু স্বামী মিলে হাসাহাসি করছে আর অনেক দুষ্টুমি করছিল। আদিত্য কেন জানি খুব রাগ হতে লাগলো। আদিত্য জানালার গ্রিল খুব শক্ত করে ধরে আছে। ওইখানে থাকতে না পেরে আর জানালার একটা গোষ্ঠী দিয়ে খাটের উপর বসলো। রাতের দিকে সবাই উঠোনে বসে আড্ডা দিচ্ছে। আদিত্য এদিকে রুমের ভেতর একা বসে আছে। আদিত্য কেন জানি সবকিছু বিরক্ত লাগছিল। এইসব সহ্য হচ্ছিল না। মাঝে মাঝে জানালা দিয়ে আদিবাকে দেখছিল। আদিবার হবু বর মাঝে মাঝে আদিবাকে স্পর্শ করে। আদিত্যর কেন জানি খুব রাগ হতে লাগলো। আদিত্য সহ্য না করতে পেরে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। ছাদে এক কোনায় দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আদিত্য কিছু কথা কানে ভেসে আসলো। আদিত্য চুপচাপ কথাগুলো শুনতে লাগলো। কেউ ফোনে কথা বলছিল। আদিত্য শুনে বেশ অবাক হয়ে গেল। আদিত্য সোজা ছাদ থেকে নেমে গেল। রাতে না খেয়ে ঘুমিয়ে যায়। কি ব্যাপার বয়ফ্রেন্ড, তোমার মন খারাপ কেন? কই গার্লফ্রেন্ড আম্মু কোথায়? ওই যে শুরু থেকে আম্মু আঁচল ধরা। ভাইয়া, বাজে কথা বলবে না। তোমাদের জন্য দেখছি আম্মুর সাথে কথা বলাই যাবে না। এত রাগ দেখাস না ভাইয়া, খারাপ কিছু বলে নাই, সত্যি তো বলেছে তুই আসলে আন্টির আঁচল ধরে থাকস। রাইসা প্লিজ চুপ করো, আমার মাথা গরম করিস না। ধুর তোরা থাক। আদিত্য রেগে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে। সাথে সাথে আদিবার সাথে ধাক্কা খেয়ে একদম সোজা আদিবা আদিত্যর ওপর পড়ে গেল। আদিত্য আদিবার দিকে তাকিয়ে আছে আর এইদিকে আদিত্যর ফ্লোরে মাথা পড়ে রক্ত পড়ছে। ওইদিকে আদিত্যর কোনো খেয়াল নেই। সবাই দৌড়ে এসেছে আদিবাকে ধরে তুলে আর আদিত্যকে তুলে দেখে আদিত্যর মাথা থেকে রক্ত পড়ছে। আদিবা চিৎকার দিয়ে ওঠে, আদিত্য! আদিবা আদিত্যকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। এর শাড়ির আঁচল ছিঁড়ে আদিত্যর মাথায় ব্যান্ডেজ করে দিল। আর আদিত্য ব্যথা জোরে কোনো কাজ করছে না। আদিত্য আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে। আদিবার সারা শরীর শিউরে ওঠে। আদিবা কান্না করতে লাগলো এক প্রকার। আদিত্যর আম্মু দৌড়ে এসেছে আদিত্যকে ধরে তুলে নিয়ে বলল, আদিত্য, এই আদিত্য, কথা বলছিস না কেন? এভাবে চুপ করে আছিস কেন? এই আদিত্য, কথা বল। কথাগুলো বলে কান্না করতে লাগলো।
আদিত্য দাঁড়িয়ে উঠে একা রুমে চলে গেল। সবাই ধরতে গেলে কাউকে ধরতে দিল না। সবাই অবাক হয়ে গেল আদিবার ব্যবহার দেখে। রাত্রির সন্দেহ হলো। আদিবার দৌড়ে আদিত্যর পেছন পেছন যেতে লাগলো। আমার পিছনে আসবেন না দয়া করে প্লিজ, আমার কিছুই হয় নাই, আপনি আপনার স্বামীর কাছে চলে যান। কথাটা বলেই চলে যেতে নিলেই আদিবা আদিত্যর হাত ধরে টেনে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কোথাও যাব না, আমি আমার স্বামীর কাছে আসছি। তুমি আমার ছোট বোনের স্বামী, সো এত জিদ করবে না তো। তোমার কিছু হলে আমার বোনের কি হবে? হ্যাঁ, এখনই মাথায় ব্যান্ডেজ করতে হবে। ওই রাত্রি তুই এখানে কি করিস? ওকে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দে, যা। রাত্রি এসেছে আদিত্যকে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আদিবা ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিবার বুকের ভেতর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আদিবার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আদিবা আর ওইখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেল। আর ওর পেছনে সাদিক চলে গেল। সাদিক আদিবার রুমে গিয়ে দেখে আদিবা একটা রুমাল জড়িয়ে ধরে কান্না করছে। আর এইদিকে রাত্রি আদিত্যকে টেনে নিয়ে রুমে এসেছে। আদিত্যকে খাটে বসিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। ব্যান্ডেজ করে দিয়ে রাত্রি চলে যেতে নিলে আদিত্য বলল, ধন্যবাদ। রাত্রি মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। আদিত্য খাটের ওপর বসে কান্না করতে লাগলো। দুপুরের দিকে আদিত্যকে সবাই রেডি করিয়ে নিয়ে গেল। আদিত্যকে রাত্রির পাশে, আদিবাকে সাদিকের পাশে আর রূপাকে আকাশের সাথে বসিয়ে দিয়েছে। তিনজন কাজে নিয়ে এসেছে, তিনজনকে একসাথে বিয়ে পড়াতে নিল। কাজে সাইন করতে যাবে, দুজনের হাত কাঁপতে লাগলো। সবাই ওদের বলতে লাগলো, দাদু ভাই কি ব্যাপার, সাইন করছো না কেন? তোমরা দুজন সাইন করো। গার্লফ্রেন্ড করতেছি সাইন। আদিত্য আবার সাইন করতে গিয়ে কলমের ফল ভেঙে ফেললো। আবার আরেকটা কলম নিয়ে আসতে সবার জোরাজোরিতে সাইন করতে গিয়ে আদিত্য করতে পারছিল না। আদিত্য কলমটা রেখে উঠে দাঁড়ালো। কি ব্যাপার আদিত্য, সাইন করা বাদ দিয়ে উঠে পড়লে কেন? আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। চারিদিকে হইচই পড়ে গেল। আদিত্যর আব্বু রেগে গিয়ে বলল, পাগল হয়ে গেছো নাকি? বেশি কথা না বলে চুপচাপ বিয়ে করো। আমার পক্ষে সম্ভব না। আর আব্বু আমি কোনোদিন আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করি নাই, আজ করব, কারণ এইটা আমার সারা জীবনের ব্যাপার। রাত্রি আমাকে ক্ষমা করে দাও, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। কেন আমাকে বিয়ে করতে পারবে না? আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তাছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। কি, কাকে ভালোবাসছস তুই? এই আদিত্য, কাকে ভালোবাসিস রে? আমাকে তো বলিসও নাই। কাজী সাহেব, আমাদের বিয়ে পড়ান তো। খবরদার, ওনার বিয়ে পড়াবেন না। তোমাকে সাদিক ভাইয়া অনেক ভালোবাসে, কখনো তোমাকে বলতে পারে নাই। কি, সাদিক ভাই আমাকে ভালোবাসে মানে? ভালোবাসে। তোর বিশ্বাস না হলে এই দেখ। আদিত্য একটা ভয়েস ছেড়ে দিলে সবাই শুনে অবাক হয়ে যায়। গতকাল ছাদে আর কেউ না, সাদিক কারোর সাথে ফোনে কথা বলছিল আর প্রচন্ড কান্না করছিল। ওর আব্বুর ভাই আদিবাকে বিয়ে করতে বাধ্য হয়। সাদিক মাথা নিচু করে ফেলে। আপনারা তো সব শুনলেন। দেখো রাত্রি, সাদিক ভাইয়াকে তুমি গ্রহণ করে নাও। আর আমি তোমাকে কোনো দিন ভালোবাসি নাই, তোমাকে আমি সবসময় আমার বোন ভেবে এসেছি। তুমি আমাকে বিয়ে করলে কখনো সুখে থাকবে না, তাই বলছি তুমি সাদিক ভাইয়াকে বিয়ে করে নাও। আর আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। আর বড় আব্বু, আপনি প্লিজ সাদিক ভাইয়া আর রাত্রিকে মেনে নেন। আপনার ভয়ে সাদিক ভাইয়া প্রতিনিয়ত অনেক কষ্ট পেয়েছে। আমি সাদিক ভাইকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আদিত্যর কথা শুনে আদিত্য রাগ উঠে গেল। আদিত্য রেগে আদিবার দিকে তাকিয়ে বলল, ফাইজলামো করো কিসের ভালোবাসা? হ্যাঁ, কবে থেকে ভালোবাসো তাকে তুমি? হ্যাঁ, ভুলেও তোমার মুখে ওই কথা নিয়ে আসবে না বলে দিলাম। কেন নিয়ে আসলে? কি করবে? হ্যাঁ, আর যেই দিনই হোক তাতে তোমার কি? আমি তো সাদিক ভাইকেই বিয়ে করব। বিয়ে করাচ্ছি কাজী সাহেব, আপনি আবার প্রথম থেকে সব লেখেন। রাত্রি আর সাদিক ভাইয়ার বিয়ে হবে। আদিত্য বলার পর কাজী সাহেব সব প্রথম থেকে লিখতে লাগলো। তারপর আকাশ, রূপা আর রাত্রি সাদিকের বিয়ে পড়িয়ে দিল। আদিত্য আর আদিবা ওদের বিয়ে দেখতে লাগলো। দুজন ওদের বাসের ঘরে দিয়ে আসতো। যার যার রুমে চলে গেল। আদিবা ওর রুমে বসে আছে, আদিত্য ওর নিজের রুমে বসে আছে। আদিত্যর রুমটা বাসর ঘর সাজিয়ে দিয়েছে। আদিত্য কপালে হাত দিয়ে ভাবলো, হায় রে কপাল, বাসর ঘর আছে কিন্তু বউ থেকেও নাই। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে এসেছে, শুয়ে পড়ল। 2 মাস পর বিয়ের পরের দিন বাসায় চলে আসে, আর কারোর সাথে তেমন যোগাযোগ করে নাই। আদিত্য সকালে ঘুম থেকে উঠে দেখে রাইসা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।
আদিত্য ভয় পেয়ে বুকে থুতু দিতে লাগলো। রাইসা হেসে দিল। কিরে হাসতেছিস কেন? তোর না রেজাল্ট দিবে তুই এখানে কি করস? রেজাল্ট দেখবি না? দেখবো, ওয়েট দেখে নেই। আদিত্য ওর ফোনটা বের করে রেজাল্ট দেখে আদিত্য পুরো অবাক হয়ে গেল। আদিত্য চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কিরে দোষ, কান্না করছিস কেন? রেজাল্ট খারাপ করছিস নাকি দেখি? রাইসা অবাক হয়ে গেল আদিত্যকে শুভেচ্ছা জানাতে। আদিত্য উঠে বলল, তা তোর রেজাল্ট দেখা। 3.44 পাইছস। অনেক ভালো পাইছস। চল আমার সাথে, আজ সিলেট যাবি। চল চল। কেন? ভুলে গেছস কেউ একজন আমাকে কি বলেছিল? আমি ওই ম্যামের বাসায় যাব আর গিয়ে তাকে দেখাবো, তার প্রতিটা প্রশ্নের উত্তর দিব। বাদ দে ভাই, ম্যাম তোকে অনেক ভালোবাসে রে। তুই বুঝলি না তার ভালোবাসা। তার ভালোবাসায় কোনো মিথ্যা ছিল না রে। ওই রাগের বসে তোকে এইসব বলেছে। তুই জানো সেদিন তুই চলে যাওয়ার পর ম্যাম আত্মহত্যা করতে গিয়েছিল। আমি তোকে অনেকবার বলতে গিয়ে বলতে পারি নাই। কিন্তু বাদ দে, তার উপরে জেদ করে। কিন্তু আজ তুই অত ভালো রেজাল্ট করতে পারলি, তাই ওনাকে আরো ধন্যবাদ দেওয়া উচিত। তা ঠিক বলছো। আচ্ছা শোন, আমি না আজ সিলেট এমনিতেই যাব, সবার সাথে দেখা করব। অনেক মিস করছি ওদের। আর রহিম উপরে রাগ আর নাই, তাই ওকে বলবো দেখা করতে। একটা কাজ কর, ঢাকায় সবাই মিট করি, কারণ ঢাকায় আসতে সবার অনেক সুবিধা হবে। সিলেট যেতে আরো অনেক সময় লাগবে। ওকে, সবাই কোথায় মিট করা যায় বলতো? একটা কাজ করতে পারিস। কি কাজ? আমরা সবাই ভ্রমণ করতে গেলে কেমন হয়? কখনোই না, আর ভ্রমণ করব না। একবার করে তো যে অবস্থা হলো, আবার নাকি ভ্রমণ? কখনোই না। আচ্ছা নিচে চল, সবাই এসেছে। কি বলি সবাই এসেছে মানে? আর তুই কখন এসেছিস? সবাই মানে রাত্রি, সাদিক ভাইয়া আর তোর বড় চাচু এসেছে। ও আচ্ছা থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর দুইজন নিচে চলে গেল। নিচে গিয়ে আদিত্য ওর বড় আব্বুকে সালাম করলো। আদিত্য কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। বড় আব্বু কখন এসেছেন? আমাকে বলে তো আপনাদের নিয়ে আসতাম। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আমি সকালে উঠে দেখি তো আব্বু মিষ্টি কিনতে চলে গেছে খুশিতে। আব্বু তোর উপরে অনেক খুশি। যাক। আচ্ছা ভাই, আমাকে কিছু টাকা দাও তো, আমার কাছে বেশি টাকা নাই। আচ্ছা পড়ে দেয়। তা তোমার কি অবস্থা? আমি 4 পয়েন্ট পেয়েছি। যাক, অনেক ভালো রেজাল্ট করছো। আচ্ছা রাইসা, রুমে চলো তো। রাইসা আর আদিত্য আবার রুমে গেল। তারপর এক এক করে সব বন্ধুদের কল দিল। তারপর ওরা ঠিক করলো আগামীকাল দেখা করবে আর একটা বড় পার্টি দেবে। হঠাৎ করে রাত্রি রুমে এসেছে, বলল, কিসের পার্টি দিবে? তেমন কিছু না, আমরা সব ফ্রেন্ড এক হব, তাই আর কি। বসো। ও আচ্ছা, তুমি কি আমাদের সাথে যাবে না? আজ যাবে চলে নাকি? হ্যাঁ, আদিবা আপুর বিয়ে ঠিক করা হয়েছে। কি? এভাবে চমকে গেলে কেন? কই এমনি। আচ্ছা তোমরা আজ থাকবে না? না, তোমার আব্বু আসলে আমরা সবাই চলে যাব। ও আচ্ছা। আচ্ছা তোমরা থাকো, আমি যাচ্ছি। রাত্রি চলে গেলে আদিত্য আর রাইসা দুইজন চিন্তায় পড়ে যায়। আদিত্য রাইসাকে বলল, রাইসা, আদিবা আমাকে ভালোবাসে না রে। আদিত্য, তোকে একটা চিঠি দেওয়া ছিল, আদিবা তোকে দিতে বলেছে। আদিত্যের হাতে দিতে আদিত্য পড়তে লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ভালো আছো। আদিত্য, বিশ্বাস করো আমি ভালো নাই। আদিত্য, আমি আর পারছি না। আদিত্য, আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসায় কোনো অন্যায় নাই, কারণ তুমি আমার স্বামী। তোমাকে ভালোবাসা এটা আমার অধিকার। আদিত্য, আমাদের বিয়ে যেইভাবেই হোক না কেন, এটা আমরা অস্বীকার করতে পারি না যে আমরা স্বামী স্ত্রী। আদিত্য, বিশ্বাস করো, তোমার সাথে 2 রাত কাটিয়ে আমি তোমাকে কখন ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তোমাকে আমি অনেক মিস করছি। তোমার নাম্বার রাইসার থেকে নিয়েছিলাম, অনেকবার কল দিতে গিয়েও আমি তোমাকে কল দিতে পারিনি, কারণ তুমি বলেছিলে তোমার গার্লফ্রেন্ড আছে, যার কারণে আমি তোমাদের মাঝে যেতে চাই না। বাট যখন দেখলাম তোমার গার্লফ্রেন্ড বলতে নানি, তখন বিশ্বাস করো খুশিতে আমি যেন আত্মহারা হয়ে যাই। কিন্তু রাত্রির সাথে যখন বিয়ের কথা বলে, আমার মনে হচ্ছিল আমার পায়ের থেকে মাটি সরে যাচ্ছে। এইটুকুর পর আর লেখা না দেখে আদিত্য বলল, এইটা কেমন চিঠি রে? শরীরে এইটা আমি আদিবা আপুর ডায়েরি থেকে নিয়েছি, আর তোকে দিতে ভুলে গেছি। বাট এতটুকুতে কি বুঝলি? যাই বুঝি, তুই প্রথমে বলি কে যে আদিবা আমাকে চিঠি দিয়েছে? না হলে তুই পড়তি না, তাই। আচ্ছা শোন, অনেক দিন ধরে আমরা একসাথে ফুচকা খাই না, চলো দুইজন খেয়ে আসছি। তুই কি মানুষ রে ভাই? নিজের বউয়ের বিয়ে হতে যাচ্ছে আর তুই কিনা ফুচকা খেতে চাপি?
রাগ ওর বিয়ে হোক গা, আমাকে একবার বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি আদিত্য? তুই আসলে একটা বলদ। শুন, মেয়েরা বুক ফাটে তো মুখ ফোটে না, বলদ একটা। ওকে চল যাই, খেয়ে আসি। আদিত্য কিছুক্ষণ ভেবে রাইসাকে নিয়ে বের হয়ে গেল। দুজন সারাদিন অনেক মজা করলো। দুপুরে বাসায় আসতে দেখলো সবাই রেডি হয়ে গেছে। আম্মু এখন চলে যাবে নাকি? হ্যাঁ, তোর সব গুছানো হয়ে গেছে, তুই রেডি হয়ে আয়। আম্মু, আমি আর রাইসা আজ যাব না। আমাদের আগামীকাল একটা কাজ আছে, কাজটা শেষ করে চলে যাব। দুজন একা বাসায় থাকবি? বুয়াকে তো সকালেই ছুটি দিয়ে দিয়েছি। সমস্যা নাই আম্মু, আমি রান্না করে নিব। আম্মু বাদ দেন, ওই অনেক ভালো রান্না করে। ওকে থাক তাহলে দুজন। আদিত্য আর রাইসা সবাইকে বিদায় দিয়ে দুইজন দুই রুমে চলে গেল। রাইসা ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো, আর এইদিকে আদিত্য আদিবার কথা ভাবতে লাগলো আর বোনকে সান্ত্বনা দিতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে আদিবাকে কল দিল। অনেকক্ষণ রিং হলে আদিবা ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। তুমি? ভালো। তা আপনি নাকি বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ, তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে আগামীকাল। আচ্ছা, ফোনটা রাখছি। আদিত্যকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আদিত্য অনেকবার কল দিলে আর কেউ ধরল না। আদিত্য বিরক্ত হয়ে ফোনটা রেখে দিয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলো। রাতের দিকে আদিত্য রান্না করলো, রাইসা কাজে হেল্প করতে লাগলো। দুইজন রান্না করে খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে দুইজন সকালের নাস্তা করে ওদের পার্টি করার জন্য ক্লাবে চলে গেল। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরতে দারুণ একটা চিঠির খাম দিল। আদিত্য নেশা করা অবস্থায় খামটা নিয়ে রুমে টেবিলে রেখে খাটের ওপর শুয়ে পড়ল। রাইসা এর এক অবস্থা দেখে ওই রুমে চলে গেল। সকালে ঘুম ভাঙলে আদিত্য উঠে ওয়াশরুমে যেতে নেবে, তখন হাতের সাথে খামটা ধাক্কা লেগে পড়ে যায়। আদিত্য খামটা দেখে অবাক হয়ে তুলে খামটা খুলে আদিত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আদিত্য ভাবতেও পারছেন আদিবা ডিভোর্সের পেপার দিয়ে দেবে। একটা চিঠি দেখলেও ছোট কাজে আদিত্য পড়তে লাগলো। ডিভোর্স লেটারে সাইন করে দিও, আর আজ আমার বিয়ে, আমি চাই না কোনো ঝামেলা থাক, তাই সাইন করে দিয়েও ভালো থাকবে। আর তুমি কি আমার বিয়েতে আসবে না? চলে এসেছো এক্স বউয়ের বিয়ের দাওয়াত খেতে। আদিত্য রাগে ঢিল মেরে ফেলে দিল রাইসাকে। ডাক দিতে রাইসা দৌড়ে আসলো। কি হয়েছে রে, এভাবে রেগে আসোস কেন? রাইসাকে কাগজ দেখালে রাইসাও রেগে গেল। রাইসা কিছু বলবে তার আগে আদিত্য বলল, ওকে বিয়ে করাচ্ছি, রাইসা রেডি হোক, এখনই বের হতে হবে, না হলে ট্রেন মিস করে ফেলবো। রাইসা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আদিত্য রেডি হয়ে ব্যাগ গুছিয়ে স্টেশন চলে গেল। দুজন টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। 2 ঘন্টার ভেতরে পৌঁছে গেল। স্টেশনে নেমে একটা অটোরিকশা নিয়ে দুইজন চলে গেল। বাসার সামনে নেমে ভাড়া দিয়ে আদিত্য ভেতরে ঢুকতে গেলে দারোয়ান বলল, সবাই জানি আদিবাদের বাসায় গেছে। আদিত্য, আমি আপুদের বাসা চিনি, অনেকবার গিয়েছি। এখান থেকে 15 মিনিট রাস্তা, যদি একটা সিএনজি নিস। আদিত্য আর রাইসা বেশ কিছু দূর হেঁটে একটা সিএনজি ভাড়া করে চলে গেল। আদিত্য নেমে গাড়ি ভাড়া দিতে গেলে দৌড়ে বাসার ভেতরে ঢুকলো। দরজার কাছে গিয়ে জোরে জোরে কলিং বেল বাজাতে লাগলো। দরজা খুলতে আদিত্য দৌড়ে ভেতরে ঢুকে দেখে আদিবা কবুল বলতে যাবে, তখন আদিত্য বলল, আদিবা। চিৎকার করে আদিবার নাম ধরে ডাক দিলে সবাই পেছনে ঘুরে তাকায়। আদিবা কিছু বলার আগেই আদিত্য রেজিস্টার খাতা নিয়ে ছিঁড়ে ফেলে দেয় আর আদিবার হাত ধরে টেনে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আদিত্যর আব্বু তো রেগে আদিত্যকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। আদিত্য, কি হচ্ছেটা কি? তোমার অত বড় সাহস, তুমি আদিবার গায়ে হাত তুলো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আর এই সাহস কোথা থেকে পাও যে ওদের রেজিস্টার খাতা ছিঁড়ে ফেলার? আদিত্য চিৎকার করে বলল, আব্বু প্লিজ, তুমি আমাদের মাঝে আসবে না প্লিজ, আমাকে আদিবার সাথে কথা বলতে দাও। এত বড় সাহস তোমার, আমার মুখের উপরে কথা বললা? আদিত্য রেগে চিৎকার দিয়ে বলল, উফ আব্বু প্লিজ চুপ করবে? তুমি আমাকে একটু আমার আদিবার সাথে কথা দিতে বলবে প্লিজ? ভাইয়া তুমি জ্ঞান দিতে এসেছো না, প্লিজ প্লিজ সবাই একটু চুপ করেন দয়া করে। আদিত্য আদিবার কাছে গিয়ে আবার দুইটা গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। আদিবার স্বামী আদিত্যর হাত ধরে ধাক্কা মারতে গেলে আদিত্য বলে, দেখেন ভাই, আমাদের মাঝে আছেন না, আপনি দূরে থাকেন, আমার মাথা এখন গরম আছে, না হলে আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। কথাটা বলে আদিত্যকে মারতে যাবে আদিত্য হাতটা ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার স্ত্রীর উপরে হাত তুলব কি না কি করো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আপনি নাক গলানোর কে? খবরদার কেউ আমাদের মাঝে আসবেন না, আসলে খুব খারাপ হয়ে যাবে। স্ত্রী মানে কি বলছো তুমি?
আদিত্য ওইদিকে খেয়াল না দিয়ে বলল, আমাকে কোন সাহসে তুই ডিভোর্স লেটার পাঠালি? একবার আমার থেকে শুনেছিস আমি কি চাই? তোর সাহস কি করে হয় আমার স্ত্রী হয়ে তুই অন্য কাউকে বিয়ে করতে যাস? আদিত্য, জাস্ট শাট আপ। তোমার সাথে আমার কোনো সম্পর্ক আর নাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ওয়েট, রাইসা পেপারটা দে তো। রাইসা পেপারটা দিয়ে আদিত্য ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে আদিবার মুখের উপর ছুঁড়ে মেরে বলল, তাই জান পাখি, তুমি আমাকে ডিভোর্স দিয়েছ? তা শোনা, তার প্রমাণ কি? এটা তুমি কি করলে? যা করছি বেশ করছি। নে তুই এখন বিয়ে কর অন্য কাউকে, যা। তুমি চাওটা কি? হ্যাঁ, আমাকে সুখে থাকতে দিবে না নাকি? আদিত্য প্লিজ, এখন থেকে তুমি চলে যাও, আমাকে সুখে থাকতে দাও। আমিও মানুষ আদিত্য, আমি আর এই স্বামী স্ত্রী নামে থাকতে চাই না। এই বিয়ের কোনো মূল্য নাই, এইটা জাস্ট নামে বিয়ে। তাই এইটা থেকে আমাকে মুক্তি দাও। আমি জানি তুমি আমায় কোনোদিনও ভালোবাসবে না, তোমার তো ভালোবাসার মানুষ আছে। হাসালি, কি বললি? আমার ভালোবাসার মানুষ? তা একবার জানতে চাইছস আমার ভালোবাসার মানুষটাকে? শোন, আমার ভালোবাসার মানুষ আর কেউ না, তুই। একমাত্র তুই সেই মেয়ে যাকে আমি ভালোবাসি। শোন, আমাদের বিয়ে হয়তো আমাদের মতের বিরুদ্ধে হয়েছিল, কিন্তু এখন আমি তোকে ভালোবাসি। আমি বেঁচে থাকতে আমি আমার স্ত্রীকে অন্য কারো হতে দিব না। এইসব এখন বলে লাভ নেই। কেমন ভালোবাসো নিজের স্ত্রীকে? হ্যাঁ, যে নিজের স্ত্রীকে কোনোদিনও একবার কল দিয়ে বলতে পারো নাই আদিবা তুমি কেমন আছো? আদিবা তুমি কি চাও? আদিবা, আদিবা তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। একবার আমাকে বলতে পারতে না? কোনোদিনও বললো নাই। আর আজ আমার বিয়ে, এখন এসেছে ভালোবাসার কথা শোনাচ্ছ। আমি যখন তোমার জন্য ছটফট করছি তখন কোথায় ছিলে? হ্যাঁ, তুমি এত কিছু বোঝো আর আমার চোখের পানিগুলো দেখে বুঝলে না আমি কি চাই? থাক শোনো, আমি তোমাকে ভালোবাসি না, তুমি এখন চলে যাও আর আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমার থেকে মুক্তি চাই। আমি জানি তুমি আমাকে ভালোবাসো আদিবা, দেখো আমার ভুল, আমি মানছি যে আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল তোমার আজ খবর নেওয়া, তোমার মনের কথাগুলো বুঝে নেওয়া, তোমাকে বোঝা উচিত ছিল। কিন্তু আদিবা, তুমি কোনোদিন তো আমায় বলো নাই তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো। আদিত্য, তুমি আমায় বলেছিলে তুমি আমাকে কোনোদিন স্বামী হিসেবে মানবে না, সেই জন্য আমি তোমাকে কখনো বলতে পারি নাই আমি তোমাকে ভালোবাসি। আদিবা, না প্লিজ আদিবা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই বিয়ে করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি এই বিয়ে করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আদিবাপু, আদিত্য তোমাকে অনেক ভালোবাসে, তুমি ওকে বুঝতে পারো নি। দেখো, দুজনের বোঝাবুঝি হয়েছে, যার কারণে এমন হয়েছে। তুমিও তো আদিত্যকে ভালোবাসো। দেখো, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, এটাকে ছুটানো যায় না। দেখো, এইসব মান অভিমান রেখে দুজনে এক হয়ে যাও। অনেক তো কষ্ট পাইলে, এবার তো এক হয়ে যাও, আর কষ্ট পেতে না চাইলে। আদিবা জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তোমার খাবিশ বন্ধু যদি আমাকে একবার বলতো আদিবা আমার স্ত্রীর অধিকার চাই, আমি আমার স্ত্রীকে পেতে চাই, আমি কি একবারও না করতাম? কিন্তু বদমাইশ আমাকে দেখিয়ে দেখিয়ে আরো রাত্রিকে বিয়ে করতে গেল। ওই আমাকে ভালোবাসে না, ভালোবাসলে কখনোই রাত্রিকে বিয়ে করতে যেত না। আদিত্য আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো আর বলল, আই এম সরি, আমি তখনও বুঝতে পারি নাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যখন বুঝতে পারি তখন তুমি আমার ভালোবাসা বুঝতে পারো নাই। তোমার ব্যবহার দেখে মনে হয়তো তুমি আমাকে ভালোবাসো না। তোমার সাথে কথা বলতে গেলে তুমি খালি ডিভোর্সের কথা বলতে। এখন কি আমার দোষ কও? কি করতাম? তুমি তো আমাকে মেনে নিতে না। ওই নেকা কান্না কম করো দুজন, ছাড়ো, সবাই দেখছে। আদিত্যর সাথে সাথে আদিবাকে ছেড়ে দেয়। আদিত্যর আম্মু এসেছে, সোজা গালে থাপ্পড় মেরে দেয়। বাহ, তোর তো দেখি কম না রে আদিত্য, তোকে তো বাবা মায়ের বাধ্য ছেলে জানতাম, সেখানে তুই দেখি আমার থেকেও এগিয়ে সোজা বিয়েই করে ফেলছস। আমি আপনাদের বলছি, ওদের ফুল বুঝবেন না প্লিজ। না রাইসা, তুই চুপ থাক, আমি বলছি। হ্যাঁ ভাইয়া, আমি খারাপ একটা ছেলে, আমি আগেই বিয়ে করে ফেলছি। ছি ছি আদিবা, তুই আমার মেয়ে হয়ে এমন একটা জঘন্য কাজ করলি কিভাবে? আমাদের একবার জানাতে পারতি, তাই বলে আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি। উফ আম্মু, আমার কথাটা সবাই মনোযোগ দিয়ে শোনো। আদিত্য প্রথম থেকে সব ঘটনা ঘুরে বলতে লাগলো। সব শুনে সবাই বুঝতে পেরে দুইজনকে মেনে নিল। আদিত্য আর আদিবা দুইজন আদিবার হবু স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়।
পরে আদিত্য আর আদিবাকে আবারও বিয়ে পড়িয়ে দেয়। আদিত্য আর আদিবা বাসর ঘরে বসে রয়েছে। আদিত্য আদিবার দিকে তাকিয়ে ভাবছে, কি ব্যাপার, বউয়ের কাছে আসবে নাকি সারা রাত ওভাবেই দাঁড়িয়ে থাকবে? তোমাকে আমি স্ত্রী হিসেবে মানি না। আদিবা খাট থেকে উঠে রেগে আদিত্যর কলার চেপে ধরে বলল, কি বললি? আমাকে স্ত্রী হিসেবে মানুষ না? ওকে মানতে হবে না, আমার অধিকার আমি জোর করে খাটাতে পারি। আদিত্যকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে আদিবা আদিত্যর ওপর ঝাঁপিয়ে পড়ল। আদিত্য বলল, ও হে নারী, তুই আমার দেহ পাবি, মন পাবি না রে নারী। আমার মনের দরকার নাই, দেহ পাইলেই চলবে। কথা বলে আদিবা ঝাঁপিয়ে পড়ল। হারিয়ে গেল দুইজন সুখের সাগরে।